আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, যারা জয়েন করেছেন রিকোয়েস্ট করব আপনাদের ফ্রেন্ডদের মেনশন করে দেওয়ার জন্য। আর আপনারা যারা এসেছেন কাইন্ডলি হাতের কাছে কাগজ কলম রাখার জন্য। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাই হোক, যারা জয়েন করেছেন তাদেরকে জানাচ্ছি সুপ্রভাত। আর যারা জয়েন করেননি আস্তে আস্তে জয়েন করবেন, বা আপনাদের যারা পরিচিত যারা ফ্রেন্ড আছে তো রিকোয়েস্ট করবো তাদেরকে মেনশন করে দেওয়ার জন্য। আমরা এখনই ক্লাসটা শুরু করে দেব, কেমন? তো আজকে আমরা মোটামুটি যেটা নিয়ে আলোচনা করব, যেটা না যেগুলো বলতে পারি আমরা, কজ আমাদের মোটামুটি আজকে কয়েকটা সেকশন কাভার করতে হবে। প্রথমে যেটা আমরা কাভার করব বা আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের আর্থিক বিবরণী। আচ্ছা, তো এই আর্থিক বিবরণী যখন আমরা কাভার করব বা করব, আমাদের মোটামুটি ভার্সিটির জন্য পড়বো, তখন আমাদের মোটামুটি আমরা যেগুলো দেখে এসেছি, 9-10 বলি বা একাদশ দ্বাদশ বলি, তখন আমরা কিন্তু মোটামুটি দেখে এসেছি যে এখানে আমাদের কি কি থাকতে পারে আর্থিক বিবরণীতে। তো আর্থিক বিবরণীতে আমরা জানি মোটামুটি আমরা যেগুলো করে এসেছি এর আগে। প্রথম যেটা করেছি সেটা কি আয় ব্যয় বিবরণী করেছি। তারপরে আমরা আর্থিক অবস্থার বিবরণী করেছি। তারপর আমরা মূলধন বিবরণী করেছি। এই তিনটা বেসিক্যালি আমরা যখন একাদশ দ্বাদশ বলি বা যেটাই বলি, আমরা 9-10 বলি, আমরা এই তিনটা বেসিক্যালি বেশি করে আসছি, তাই না? তো এর পাশাপাশি আমরা যেটা করতে হয়েছে সেটা হচ্ছে, যদিও আমরা আর্থিক বিবরণীর অংশ হিসেবে করি নাই, বাট অন্যান্য ম্যাথ করেছি যাদের ফোর্থ সাবজেক্ট না, যারা মার্কেটিং না নিয়ে ফাইন্যান্স নিয়েছি তাদের দেখবো আমরা ফোর্থ চ্যাপ্টারে আমাদের একটা এই যে নগদ প্রবাহ বিবরণী নামে একটা ম্যাথ করেছি। আবার যারা অ্যাকাউন্টিং, যারা তো অবশ্যই করেছি, অ্যাকাউন্টিং এর সেকেন্ড পার্টে আমাদের কি আছে, একটা চ্যাপ্টার আছে, থার্ড চ্যাপ্টার পসিবলি। সেখানে আমাদের কি ছিল, একটা চ্যাপ্টার ছিল যার নাম কি ছিল, নগদ প্রবাহ বিবরণী, রাইট? আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই চারটা আমরা করে এসেছি, এখন আসি আর্থিক বিবরণী কি বা কেন করি আমরা। আর্থিক বিবরণীটা আসলেও কি? আর্থিক বিবরণী হচ্ছে, যেমন হলো আমরা জানি যে আমাদের হিসাব বিজ্ঞানকে কি বলা হয়, ব্যবসায়ের ভাষা। তো এই যে মানুষ যে মনের ভাব প্রকাশ করার জন্য যেমন ভাষা ব্যবহার করে, তো কোম্পানির তো আর নিজের কোনো ভাষা নাই, বা কোম্পানিতে কোনো একটা ফিজিক্যালি নেই, যদিও এটা কৃত্রিম ব্যক্তি সত্তার কি অধিকারী। তাহলে কৃত্রিম ব্যক্তি সত্তা হলেও তাহলে একজন অ্যাজ এ পার্সন, আমাদের যে ওয়ে অফ কমিউনিকেশন যেটা হতে হয়, এর জন্য আমরা কি ব্যবহার করি, ওয়ে অফ কমিউনিকেশন হিসেবে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। তো এখন কথা হচ্ছে যে এই যে একটা অবজেক্ট, এই যে ফিজিক্যাল, যেটা আমার কোনো এক্সিস্টেন্স নাই, লাইক কোম্পানি, তাহলে কোম্পানি যে আমাদের সাথে কমিউনিকেট করবে, সে কমিউনিকেট করার ওয়ে কি, কোম্পানি কি ধরনের পারফরমেন্স করছে, এর আর্নিং কেমন হচ্ছে, এর আমার অ্যাসেটস কেমন আছে, লাইবিলিটিস কেমন আছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তো এই যে এই জিনিসগুলো আমরা কিসের মাধ্যমে জানতে পারি, এই সকল কিছু আমরা আর্থিক বিবরণীর মাধ্যমে জানতে পারি। তার মানে আর্থিক বিবরণী বলতে আমরা বুঝছি যার মাধ্যমে আমাদের ব্যবসায়ের এক কথায় যত ধরনের আর্থিক ফলাফল নির্ণয় করা হয় এবং আর্থিক অবস্থা কি মূল্যায়ন করা যায় বা দেখা যায় বা আমরা মূল্যায়ন করতে পারি, সেটাকেই আমরা কি বলছি, আর্থিক বিবরণী। তো আমাদের, আপনারা হয়তো অনেকে এই যে এইটার নাম শুনে থাকবেন, IAS, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। আবার অনেকে দেখবেন এই যে এটার নাম হয়তো শুনে আছেন, FASB, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডস। তো এই যে ইনারা বলছেন, এই যে যত গভর্নিং বডি আছে বা আমাদের যত রুলস অ্যান্ড রেগুলেশন যারা ক্রিয়েট করে, তারা আমাদের বলছে যে এই IAS
অনুযায়ী আমরা মোটামুটি যেগুলো আছে সেগুলো, আর আমাদের এইগুলোর সাথে আমরা অনেকে যেটা দেখা যায় এই যে গ্যাপকে মিলিয়ে ফেলি। GAAP, এটা আসলে গ্যাপ বলা ঠিক না, যেহেতু আমাদের এটা ফুল করা GAAP মানে হলো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। তো এই জিনিসগুলো হলো এই রুলস, এটা জাস্ট রুলস, এটা হলো গভর্নিং বডি। তো ইনারা বলছে যে এই রুলস অনুযায়ী আমাদের কি করতে হবে, এই আর্থিক বিবরণী যেটা আমরা লিখেছি সেটা আমাদের মানে মোটামুটি এই যে চারটা যে করেছে এই চারটা করতে হবে। আচ্ছা, তো এই যে চারটা আমরা করব, তো এই চারটা করার জন্য আমরা কি বললাম, এটা IAS FASB যেটাই থাকুক, আর এটা আমরা কোন রুলস অনুযায়ী করছি, এটা হলো আমরা গ্যাপের রুলস অনুযায়ী আমরা এখানে করব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা কেন করব, যেটা আমরা বললাম যে এটা আমরা যে বলি যে ব্যবসায়ের ভাষা হলো হিসাব বিজ্ঞান, তো আমাদের সাথে কিভাবে কমিউনিকেট করবে তার জন্য আমরা আর্থিক বিবরণী তৈরি করি। এখন কথা হচ্ছে আর্থিক বিবরণী মোট কয়টা আপনারা একটু বলেন তো দেখি, কতটুকু মনে আছে আপনাদের যে মোট আমাদের আর্থিক বিবরণীর অংশ কয়টি? হ্যাঁ, আমরা তাড়াতাড়ি বলি যে আপনাদের কতটুকু মনে আছে সেটা আমরা একটু দেখি, যে আমাদের আর্থিক বিবরণীর অংশ কয়টি। তাড়াতাড়ি চট করে বলে ফেলি, যত আমরা তাড়াতাড়ি রেসপন্স করব তত তাড়াতাড়ি আমরা ক্লাসটা এগিয়ে নিতে পারবো। হ্যাঁ, বলে ফেলি, আমাদের আর্থিক বিবরণীর অংশ কয়টি? আচ্ছা, আর্থিক বিবরণীর যাই হোক, একজন হয়তো অ্যান্সার করেছেন চারটা, তিনটা, পাঁচটি। আচ্ছা, আচ্ছা আমি তাহলে বলি আর্থিক বিবরণীর অংশ। কি বললাম? আর্থিক বিবরণীর অংশ, আমি কিন্তু বলছি না আর্থিক বিবরণী কয়টি, আর্থিক বিবরণীর অংশ। আর্থিক বিবরণীর অংশ পাঁচটি, মনে রাখতে হবে কয়টি বললাম, পাঁচটি। এই যে চারটি তো আমি অলরেডি লিখেই দিয়েছি, কি আয় ব্যয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, মূলধন বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। আরেকটা অংশ আছে যেটাকে আমরা বলি কি টিকা বা নোটস সমূহ। এটাকে কেন আমাদের আর্থিক বিবরণীর অংশ মনে করা হচ্ছে, তো এই চারটা কিন্তু আমরা মোটামুটি জানি যেগুলো আমরা আর্থিক বিবরণীর অংশ, কিন্তু এই যে নোট সমূহ অনেকে হয়তো আমরা পড়ি না বা আমরা যে চ্যাপ্টারগুলো স্কিপ করে আসি, সেগুলো দেখলে আমরা দেখবো যে ওইখানে আমাদের নোটস আছে, মানে টিকা যেটাকে আমরা বলি, যে হিসাব বিজ্ঞানে যেমন আমরা আয় ব্যয় বিবরণী করি বা আর্থিক অবস্থার বিবরণী বা যেটাই করি, আমাদের অনেক সময় অবচয় কি করতে হয়, বের করতে হয়, আমাদের সমাপনী মূলধনের যে ব্যয় আছে সেটা বা মূল্যায়ন আমাদের করতে হয়, তারপর আমাদের অন্যান্য যে কুঋণ আছে, এগুলো আমরা নানান ধরনের জিনিস করি না। যেমন এই যে আরো একটা কথা আমি যদি বলি, এই যেমন ধরুন, আচ্ছা লিখছি না মুখে বলছি, যে মণিহারি, তো মণিহারি বা সাপ্লাই যেটাকে আমরা বলি, যদি এই সাপ্লাইজকে আমরা বলা হয় যে এটা আসলে হিসাব বিজ্ঞানের কোথায় যাবে, তো আপনারা কি অ্যান্সার করবেন? মোস্ট অফ ইউ উইল অ্যান্সার যে দিজ আর অ্যাসেটস, অর উইল সাম অফ ইউ উইল অ্যান্সার দেয়ার এক্সপেন্সেস। বাট কথা হচ্ছে যে সাপ্লাইজ অ্যাকচুয়ালি আমার অ্যাসেট ধরবো নাকি আমি এটাকে এক্সপেন্স ধরবো, যেটাই ধরি, এখন কথা হচ্ছে এটা আমি কিভাবে জানবো আপনি কোনটা ধরেছেন? এর জন্য আমার নিচে কি দিয়ে দিতে হবে, টিকা দিয়ে দিতে হবে। তারপরে ধরুন আমরা সেম ক্যাটাগরির বিজনেস রান করতেছি, যে লাইক ধরুন আমাদের কোচিং, আমিও একটা কোচিং এর ওনার্স, আপনারা ভিতরে আপনারা সবাই এক একটা কোচিং এর ওনার্স। তাহলে এখন কথা হচ্ছে যে সেম ক্যাটাগরির কোচিং, সেম টাইপ অফ আমরা টিচিং দিচ্ছি বা আমরা সার্ভিস প্রোভাইড করছি। এখন আপনার যা যা মোটামুটি অ্যাসেটস আছে, আমারও মোটামুটি সেম ক্যাটাগরি অফ অ্যাসেটস। এখন আমি অবচয় ধরছি, ধরেন সাপোজ আমার এই বছরে আমি অবচয় ধরেছি 1 লক্ষ টাকা, কিন্তু আপনি ধরছেন 1,20,000, আবার আপনারই কোনো ফ্রেন্ড ধরছে 80,000, অনেকে ধরছে 90,000। তাহলে দেখেন আমরা সেম ক্যাটাগরি, সেম ইন্ডাস্ট্রিতে আছি, সেম ধরনের অ্যাসেটস আছে, সেম ধরনের সার্ভিস প্রোভাইড করছি, কিন্তু তারপরও আমাদের অবচয়ের পরিমাণটা কি হয়ে যাচ্ছে, কারো কম হচ্ছে কারো বেশি হচ্ছে।
এখন আমি এটা কিভাবে জানবো যে আপনার বেশি কেন হলো? তাহলে কি আমি বলবো আপনি চুরি করেছেন? আবার কেউ যদি করে তাহলে কি আমরা এটা বলতে পারবো যে না সে কিছু হাইড করছে আমাদের থেকে? এ ধরনের আমাদের কোনো বলার অপশন নাই। কজ আমরা অবচয়ের অনেক ধরনের সিস্টেম আছে। অনেকে হয়তো উৎপাদন একক ধরবে, অনেকে হয়তো সরলরৈখিক ধরবে, অনেকে হয়তো ক্রমহ্রাসমান ধরবে। তো যে যেটাই ধরুক না কেন সেটা আমাদের নিচে কি করে দিতে হবে? স্টেট করে দিতে হবে, বলে দিতে হবে যে না আমাদের এই যে আমরা এই সিস্টেমটা ফলো করেছি এর জন্য আমাদের এটার ভ্যালুটা এমন হয়েছে বা আমার অবচয় এমন হয়েছে। ঠিক সেইভাবে আমরা এই যে ইনভেন্টরি বা আমাদের এই মজুদ যেটাকে আমরা বলি, এই মজুদ মূল্যায়ন আমরা সেভাবে করতে পারি। মজুদ মূল্যায়ন আমরা লিফোতে করতে পারি, ফিফোতে করতে পারি, বা ওয়েটেড এভারেজ করতে পারি, বা অন্যান্য যদি কিছু থাকে সেটাও আমরা যদি করি, তাহলে আমাদের নিচে কি করে দেওয়া উচিত? এই নোটসটা দিয়ে দেওয়া উচিত। তার মানে আমাদের যদি বলা হয় বা কোয়েশ্চেন করা হয় যে আর্থিক বিবরণীর অংশ কটি, তাহলে আমরা কি অ্যান্সার করে দিব? অংশ 5টি। যদি এই ধরনের কোয়েশ্চেন আমার আসবে না, আমাদের কোন ধরনের কোয়েশ্চেন আসতে পারে আর্থিক বিবরণী থেকে? আমাদের আর্থিক বিবরণী থেকে কোয়েশ্চেন আসবে যে এটা কখন তৈরি হয়, তৈরি করা হয়, এতে কোন ধরনের হিসাব থাকে, বা এটা তৈরির উদ্দেশ্য কি, এটা কখন তৈরি করব, কোন প্রিন্সিপালস মেনে আমরা এগুলো তৈরি করব, এই এই অ্যাবসেট্রা এইগুলো নিয়ে আমাদের মোটামুটি কি আসতে পারে? কোয়েশ্চেন আসতে পারে এবং আসে। বুঝে গেছে ব্যাপারটা? যে আমাদের এইগুলো কি বললাম, কোন শর্ট অফ আমাদের কোশ্চেন আসবে, বলতে পারে এটা তৈরির উদ্দেশ্য কি, কোন ধরনের হিসাব থাকতে পারে, কোন প্রিন্সিপালস ফলো করে আমরা এগুলো তৈরি করতেছি, বা কোন নীতি অনুযায়ী আমরা এটা তৈরি করতেছি, আর আসলে এটা তৈরি করলে কখন তৈরি করতে হবে। বোঝা গেছে? তো এই যে এই শর্ট অফ যে থিংস যেগুলো আছে এগুলো নিয়ে মোটামুটি আমাদের ভার্সিটিতে কোয়েশ্চন আসে। সো আমরা ওইগুলো ওই দিকে একটু কনসেন্ট্রেশন দিই। আর এই যে এইগুলো যে আমাদের মোটামুটি যে ম্যাথ করতে হবে, ম্যাথটা কোনো কিছু আমাদের ভার্সিটিতে আসে না। কেমন? আচ্ছা। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখব যে প্রত্যেকটা যে, আচ্ছা প্রথমে একটা জিনিস দেখি যে এক একটা করে লিখি আমরা। ধরুন সাপোজ আয় বিবরণী। তাহলে আমি কি কি বললাম যে আমাদের প্রত্যেকটা স্টেটমেন্ট থেকে বা যত ধরনের আমরা স্টেটমেন্টস বা আমরা ফর্মা তৈরি করব, তো এই যে আমাদের এই টেবিলগুলো বলি বা আমাদের এই ফর্মা বলি বা অ্যাকচুয়ালি আমরা স্টেটমেন্টস যেটাই বলি না কেন, এটা তৈরির প্রথমে যেটা হতে পারে যে আলটিমেট ফার্স্টের কি থাকবে, আমাদের প্রত্যেকটা একটা তৈরির উদ্দেশ্য থাকবে। তাহলে এই যে আয় বিবরণী বা আয় ব্যয় বিবরণী যেটাই বলি আমরা, কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট বলি বা ইনকাম এক্সপেন্স স্টেটমেন্ট যেটাই আমরা বলি না কেন, তো এটা যদি আমাদের ফার্স্টে কোয়েশ্চেন করা হয় যে এটা তৈরির উদ্দেশ্য কি, তাহলে আমরা কি বলবো? আপনারাই বলুন দেখি যে আয় ব্যয় তৈরির আমাদের আয় ব্যয় বিবরণী তৈরির আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের আয় ব্যয় বিবরণী তৈরির উদ্দেশ্য কি? আচ্ছা আমি বলি, আমাদের আয় ব্যয় বিবরণী এই যে যেটা করব বা আয় বিবরণী যেটাই বলি, এটা তৈরির উদ্দেশ্য হচ্ছে আমাদের দেখতে হবে আমাদের অপশনে কোনটা আছে। আমাদের এটা উদ্দেশ্য মোটামুটি একই। যদি আমরা মেন উদ্দেশ্য বলি তাহলে সেটা বলা হলো আর্থিক ফলাফল নির্ণয়। বোঝা গেছে? কি বললাম যে আমাদের আয় ব্যয় বিবরণী তৈরির উদ্দেশ্য কি? আর্থিক ফলাফল নির্ণয়। যদি আমাদের অপশনে এটা থাকে তাহলে আমরা অ্যান্সার কি করে দিব? অ্যান্সার এটাই করে দিব যে আয় ব্যয় বিবরণী তৈরির আমাদের উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়। বোঝা গেছে? আচ্ছা, এখন কথা হচ্ছে ইন কেস আমাদের যদি এটা না থাকে তাহলে আমরা অ্যান্সারটা কি করব? যদি এটা না থাকে তাহলে আমরা যেটা দিব, তাহলে দেখবো যে আমাদের অপশনে এটা দিয়েছে লাভ ক্ষতি নির্ণয়।
বুঝা গেছে? আমাদের তাহলে আয় ব্যয় বিবরণী তৈরির উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়, আর লাভ ক্ষতি যেটাই বলি এটা তো আমাদের একটা আর্থিক ফলাফল, তাই না? তার জন্য আমাদের বলা হয়েছে যে অপশনে আমাদের যদি এটা থাকে তাহলে অবশ্যই আমরা এটা অ্যান্সার করবো, আর ইন কেস যদি এটা না থাকে তাহলে এটা আমাদের অ্যান্সার করতে হবে। বোঝা গেছে? তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের কোন ধরনের, হ্যাঁ অনেকে বলেছেন লাভ ক্ষতি জানা, আসলে লাভ ক্ষতিটা ঠিক আছে অবশ্যই ওইটা আমাদের মেইন উদ্দেশ্য, কিন্তু তারপরে আমাদের যদি বেসিক্যালি ওভারঅল দিকটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো এটা আসলে আয় ব্যয় বিবরণ তৈরির উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়। কেমন? আচ্ছা, তারপরে এটা হতে পারে যে আমাদের এখানে কোন ধরনের হিসাব থাকে। বোঝা গেছে? যে এখানে যেটা আমাদের থাকবে বা কোন ধরনের হিসাব, বা এটাকে আমরা মেনলি অন্যভাবে যদি বলি তাহলে সেটা বলতে পারি কি কি উপাদান থাকবে বা কোন ধরনের উপাদান থাকবে। আচ্ছা, তো এখন যদি উপাদানের কথা বলি যে কোন কোন ধরনের উপাদান থাকবে তাহলে অ্যান্সারটা কি হতে পারে, যে আমরা আমাদের যে হিসাব করি আধুনিক হিসাব সেগুলোকে আমরা জানি কয় ভাগে ভাগ করা হয়, 5 ভাগে ভাগ করা যায়, সনাতনে 3 ভাগে যায়, যেটাই হোক। কিন্তু কথা হচ্ছে যে এখানে আসলে কোন ধরনের উপাদান থাকবে। আমরা জানি যে আমাদের ডেইলি যে ট্রানজাকশনগুলো অ্যাকাউন্টিং আমরা রিপোর্ট করি, ঠিক আছে, বা লিখি, সেগুলো আমাদের অনেক ভাগে মানে আমরা ক্লাসিফাইড করতে পারি অনেকভাবে, বা আমরা যে ক্লাসিফাই যেটা আমরা করি অ্যাকচুয়ালি সেটাকে আমরা চলতি স্থায়ী হিসেবে ভাগ করতে পারি, মুনাফা জাতীয় মূলধন জাতীয় সেভাবে ভাগ করতে পারি। তো এগুলোকে ওভারঅল আমরা যদি মেয়াদের দিক থেকে দেখি তাহলে আরেক ভাগে ভাগ করতে পারি, সেটাকে বলতে পারি স্থায়ী হিসাব এবং অস্থায়ী হিসাব। আমরা আরেকটা কথা জানি যে আমাদের বছর শেষে কি করে দিতে হয়, অস্থায়ী হিসাব যেগুলো আছে সেগুলোকে বন্ধ করে দিতে হয়, তাই না? আচ্ছা, তো এই যে স্থায়ী অস্থায়ী যেটা বলছি, তাহলে এখন যদি বলা হয় যে আয় ব্যয় বিবরণী যে উপাদান থাকে সেটা কোন ধরনের উপাদান থাকবে, স্থায়ী না অস্থায়ী থাকবে, তাহলে আমরা অ্যান্সারটা কি দিয়ে দিব, অস্থায়ী হিসাব থাকবে। এখন প্রশ্ন হতে পারে যে অস্থায়ী হিসাব কেন, তাহলে প্রশ্নটা যদি এটা যদি প্রশ্ন হয় অস্থায়ী হিসাব কেন বললাম আমরা, তার এর জন্য বলছি যে এটাকে অস্থায়ী হিসাব বলার রিজন হচ্ছে এখানে আমার যাবতীয় কি থাকে, যাবতীয় আয় এবং ব্যয় থাকে। বুঝাইতে পারলাম? আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে এই অস্থায়ী হিসাবে আমাদের আয় ব্যয় কেন, কজ আমাদের আয় ব্যয় বিবরণীতে কি থাকবে, আমাদের আয় ব্যয় বিবরণীতে যত ধরনের আয় আছে যত ধরনের ব্যয় আছে সেটা আমরা কোথায় লিখি, এই আয় ব্যয় বিবরণীতে লিখি। এর জন্য আমরা বলছি এখানে অস্থায়ী হিসাব। এখন আরো একটা কেউ হয়তো কোয়েশ্চেন করতে পারেন, আর কোয়েশ্চেন থাকা উচিত না, বাট তারপরেও যদি থাকে যে অস্থায়ী হিসাব কেন বলছি আয় ব্যয়কে, কজ আমরা জানি যে বছর শেষে আমাদের আয় এবং ব্যয় যত ধরনের হিসাব আছে এগুলোকে আমাদের কি করে দিতে হয়, বন্ধ করে দিতে হয়, এবং এই হিসাবটাকে আমরা মূলধনে কি করে নিয়ে যাই, ট্রান্সফার করে নিয়ে যাই, যার জন্য এই আয় এবং ব্যয় মানে এই বছরের আয় এবং ব্যয় সেটা আমাদের কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। যেহেতু এটা আমাদের বছরের মাঝামাঝি বন্ধ হয়ে যায়, সরি শেষে বন্ধ হয়ে যায়, এর জন্য আমরা এটাকে কি বলতেছি, অস্থায়ী হিসাব। বুঝাইতে পারছি? এখন আরেকটা হতে পারে যে এটা প্রস্তুতের সময় বা আমরা কখন এটা প্রস্তুত করতে পারি, বা তৈরির সময় আমরা যেটাই বলি। তাহলে কি আমাদের প্রশ্ন করতে পারে যে আয় ব্যয় বিবরণী প্রস্তুতের আমার সময় কি বা কখন আমরা এটা তৈরি করি, তাহলে এটা সাধারণত আমরা জানি এটা তাহলে কি বলবো, আমাদের যদি বলে যে প্রস্তুতির সময় সাধারণত যেটা আমাদের হয় যে এটা আর্থিক বছরের আমরা কি করি শেষে এটা তৈরি করে থাকি। কেমন? এখন এটা যে আমরা আর্থিক বছরের শেষে সাধারণত প্রস্তুত করলো, এটা না আমরা আরেকটা যদি এটা আমাদের না থাকে বা আরেকটা জিনিস আমরা এখানে মনে রাখবো যে এটা নির্দিষ্ট কিসের জন্য, নির্দিষ্ট সময়কালের জন্য, মানে সরি নির্দিষ্ট সময়ের জন্য। নির্দিষ্ট সময়ের জন্য। তাহলে যদি প্রস্তুতের সময় বলে সাধারণত কি হয়, আর্থিক বছর শেষে হয়। আর এটা আর একভাবে আমাদেরকে কোয়েশ্চেন করতে পারে যে এটার মেয়াদকাল কেমন বা মেয়াদকাল কেমন হতে পারে। তো এই মেয়াদকাল আর প্রস্তুতের সময় মোটামুটি কাছাকাছি একই ধরনেরই হয়, এর জন্য এখানে আমি আর করছি না। তাহলে এটার প্রস্তুতের সময় কি হবে, প্রস্তুতের সময় হবে আর্থিক বছর শেষে
আর এটা কোন ধরনের থাকতে পারে, মেয়াদকাল কত দিনে, তাহলে যেটা হবে নির্দিষ্ট সময়ের জন্য। বোঝা গেছে? আচ্ছা, আর একটা জিনিস যেটা থাকে সেটা হলো আমাদের কোন ধারণা বা নীতির উপর আমরা ভিত্তি করে এটা তৈরি করি। তাহলে বা যদি বলি নীতি বা ধারণা যেটাই বলি না কেন, এখন যদি আমাদের বলা হয় কোন নীতির উপর বা কোন ইসের উপর ভিত্তি করে এটা আমরা তৈরি করি, তাহলে সেটা আমরা কি বলবো? সময় বা হিসাবকাল ধারণা। বুঝা গেছে? তাহলে এই হলো আমাদের ওভারঅল এই যে আয় ব্যয় বিবরণী। শুধু কোনটার কথা বললাম? আয় ব্যয় বিবরণীর জন্য। আচ্ছা, তো এখন আমাদের আয় ব্যয় বিবরণী মোটামুটি দেখে নিলাম। তো এখন আমরা কি দেখব? এখন আমরা মালিকানা সত্ত্ব বিবরণীর কথা যদি বলি। আচ্ছা, এবার আসি আয় ব্যয় বিবরণীর পরে। আমাদের আয় ব্যয় বিবরণী যখন কমপ্লিট হয়ে যায় তখন আমাদের কি তৈরি করতে হয় বলেন তো? কোন বিবরণীটা আমাদের কি করতে হয়? মালিকের সত্ত্বের বিবরণী বা মালিকানা সত্ত্ব বিবরণী বা সত্ত্বের বিবরণী যেটাই বলি সেটা। তাহলে কি আসবে? মালিকানা সত্ত্ব বিবরণী। আচ্ছা বাচ্চারা, যাই হোক ওটা কথা না, কথা হচ্ছে আমার হাতের লেখা অনেকটা চাইনিজ, মানে হলো দেশীয় লেখার যেমন হয় আপনাদের মতো অত সুন্দর না। কজন বাংলা লেখার অভ্যাস, মানে অভ্যাস নাই, তারপরে বাংলা লিখতে হচ্ছে। তার জন্য লেখা যদি বুঝতে প্রবলেম হয় কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দিয়েন। আর আমি মুখ দিয়ে বলছি তো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? কেন আমার হাতের লেখা মোটামুটি, মোটামুটি না, ভালো ভালো লেভেলের বাজে, হ্যাঁ। তো যেটাই হোক, তো এখন বললাম যে মালিকানা সত্ত্ব বিবরণী যেটা আছে সেটা তৈরির আমাদের যদি উদ্দেশ্যের কথা বলি, যে এটা আমাদের কেন তৈরি করব, এই যে তাহলে উদ্দেশ্য। আয় ব্যয় বিবরণী তৈরির উদ্দেশ্য কি ছিল? আমাদের আর্থিক ফলাফল নির্ণয় বা লাভ ক্ষতি নির্ণয়। তাহলে এখন যদি বলা হয় যে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী তৈরির উদ্দেশ্য কি, তাহলে মালিকানা সত্ত্ব বিবরণী যেটা আছে এটা তৈরির উদ্দেশ্য কি হতে পারে? তাহলে মালিকানা সত্ত্ব বিবরণী তৈরির উদ্দেশ্য হচ্ছে যে মূলধনের বা সত্ত্বের কি দেখা, হ্রাস বা বৃদ্ধি নির্ণয়। তাহলে কি বললাম? যে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী তৈরির উদ্দেশ্য হচ্ছে মূলধনের বা যে মালিকানা যে সত্ত্ব আছে সেই সত্ত্বের হ্রাস বা বৃদ্ধি নির্ণয় বা নির্ণয় করে দেখা ওভারঅল বছরে। কজ আমাদের কি থাকে, বছরের শুরুতে একটা প্রারম্ভিক মূলধন থাকে, তো সেই মূলধনটা আমার ওভারঅল বছর শেষে কততে গিয়ে দাঁড়িয়েছে সেটা জানার উদ্দেশ্যই কি আমার মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করা। এখন যদি বলা হয় যে এখানে উপাদানগুলো কি থাকবে, আপনারা দেখি একটু বলেন তো। এটা আমি লেখার আগে আপনারা একটু কাইন্ডলি অ্যান্সার করেন তো। যে আমাদের এই মালিকানা সত্ত্ব বিবরণী তৈরির যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি? সরি, উদ্দেশ্য তো আমরা লিখে ফেলেছি। সরি, উদ্দেশ্য না, যে আমাদের এই মালিকানা সত্ত্ব বিবরণীতে কোন কোন ধরনের উপাদান থাকবে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছেন তাদের জন্য। কিন্তু আমি যেটা জানতে চেয়েছি কাইন্ডলি একটু করেন, রেসপন্স করতে হবে। যে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী তৈরির, যে আমরা যে তৈরি করি এখানে কোন কোন উপাদান থাকে। যেমন আমরা আয় ব্যয় বিবরণীতে কি দেখেছিলাম, কোন ধরনের উপাদান থাকে? অস্থায়ী, যেটা বলেছিলাম অস্থায়ী উপাদান থাকবে। তাহলে মালিকানা সত্ত্ব বিবরণী যখন আমরা তৈরি করব সেক্ষেত্রে আমাদের কোন কোন ধরনের উপাদান থাকবে?
হ্যাঁ, এটা তো আমরা কোন হিসাব যদি আমাদের, আচ্ছা যারা এই যে অনেকে বলেছেন সম্পদ দায় মূলধন, উত্তোলন মূলধন, এখন কথা হচ্ছে উপাদান বলতে আমরা কিন্তু বলছি না কোন কোন হিসাব থাকবে, আমি বলছি কোন কোন উপাদান থাকবে আর কোন রকমের উপাদান থাকবে। ঠিক আছে, তো আমাদের মেইনলি কোন কোন হিসাব থাকবে সেটা আমাদের আসে না, অ্যান্সার আসে না, আর আসলেও খুব রেয়ার যে এখানে কোন কোন হিসাব থাকবে। তা আমরা বলছি যে আমাদের আর্থিক বিবরণী যাবতীয় মানে যতগুলো এই যে চারটা যে মেইনলি যে আমাদের স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট তৈরি করলে বা আমাদের এখান থেকে কোয়েশ্চনে আসে বা আমাদের আস্ক করে যে কোন ধরনের হিসাব আসবে, সেটাকে আমরা মেইনলি অ্যান্সার যেটা আছে স্থায়ী আর অস্থায়ী হিসেবে। তাহলে এই যে মালিকানা সত্ত্বে আমাদের স্থায়ী প্লাস অস্থায়ী দুই ধরনের হিসাবই কি থাকবে। কারণ কি এখানে স্থায়ী অস্থায়ী দুটোকেই কেন বললো, কারণ হচ্ছে দেখেন আমাদের এখানে কি কি হিসাব থাকতে পারে। যদি এই যে এখন দেখেন আমি কিন্তু উপাদানের কথা বলছি না, এখন বলছি কোন কোন হিসাব থাকবে। তো এই যে আপনারা বেশিরভাগই যারা অ্যান্সার করেছেন তারা হলো হিসাবেরটা অ্যান্সার করেছেন, যে কোন কোন হিসাব থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফার্স্টে অবশ্যই কি থাকবে, মূলধন থাকবে, তার পাশাপাশি নিট আয় থাকবে, আর একটা কি থাকে, উত্তোলন থাকে। বেসিক্যালি এই তিনটাই থাকে, এই তিনটার আমাদের সাবসেকশন থাকতে পারে। তাহলে এই যে মূলধন, এটা কি আমার কোন ধরনের, এই মূলধন হচ্ছে আমাদের স্থায়ী হিসাব, নিট আয় অস্থায়ী হিসাব, উত্তোলন আমাদেরও কি হিসাব, অস্থায়ী হিসাব। তাহলে এই যে এইগুলো আমাদের স্থায়ী অস্থায়ী, তাহলে আমাদের দুইটা উপাদানই কোথায় আছে, এই মালিকানা সত্ত্ব বিবরণীতে আছে। তার মানে যদি আমাদের উপাদানের কথা বলে তাহলে আমরা অ্যান্সার কি করব, স্থায়ী এবং অস্থায়ী। আর যদি আমাদেরকে হিসাবের কথা বলে তাহলে আমরা যে মূলধন, অতিরিক্ত মূলধন, তারপরে নিট আয় বা নিট ক্ষতি, তারপরে উত্তোলন থাকতে পারে, আমাদের আয়কর থাকতে পারে, তারপরে জীবন বীমার প্রিমিয়াম থাকতে পারে, এই যে এই ধরনের অনেক উপাদান থাকবে বা হিসাবের থাকতে পারে। বাট মেনলি আমরা যেটা বলবো উপাদান থাকলে স্থায়ী উপাদান অথবা অস্থায়ী উপাদান দুটোই হবে। আর স্থায়ী অস্থায়ী কেন মানে কেন বলছি, কজ মূলধনটা আমার স্থায়ী আর নিটাই আর উত্তোলন দুইটাই আমাদের জন্য কি হবে, দুইটাই আমাদের জন্য অস্থায়ী হিসাব। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন হইতে পারে যেটা আমাদেরকে বলতে পারে যে প্রস্তুতের সময়। তো এটা প্রস্তুতের সময় যেটা আমাদের সাধারণত হয় যে এইটা আর আয় ব্যয় বিবরণী যেটা আছে প্রস্তুতের সময় কি সাধারণত আর্থিক বছরের শেষে। আর এটা যদি আমাকে বলা হয় যে এটা কতদিন মেয়াদকাল কেমন, তাহলে এটা আমরা কি বলবো, বা কত দিনের জন্য, তাহলে সেটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার করবো নির্দিষ্ট সময়ের জন্য। তাহলে আমাদের আয় ব্যয় বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণীর অ্যান্সারটাও কি হয়, মোটামুটি সেম হয়। তাহলে নীতি বা ধারণা যদি বলি, নীতি বা ধারণা এটার ক্ষেত্রেও আমাদের সেম আসছে, যে সময় বা হিসাবকাল ধারণা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা আয় ব্যয় বিবরণীতে দেখলাম যে সময় বা হিসাবকাল ধারণা, এই ক্ষেত্রেও বলছে আমাদের সময় বা হিসাবকাল ধারণা। তাহলে বেসিক্যালি আমাদের সময় বা হিসাবকাল ধারণা বলতে অ্যাকচুয়ালি আমাদের কি বোঝাচ্ছে, আজকে আমরা হয়তো এটা এই পার্টটা শেষ করে আমাদের দেখব যে হিসাব বিজ্ঞানের যে নীতিমালা যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেখানে আমরা এটা আলোচনা করব যদিও, বাট তারপরে একটু আগে থেকে অ্যাডভান্স বলি। সময় বা হিসাবকাল ধারণা বলছে যে আমাদের যে আর্থিক বিবরণী, সরি আমাদের প্রতিষ্ঠান কি হয়, চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী বলছি যে আমাদের প্রতিষ্ঠানটি অবিরতভাবে মানে চলতেই থাকবে, তাই না? এটা হলো ফার্দার যতই আছে আমার কোম্পানিটা চলতেই থাকবে, এটার উদ্দেশ্য এটা না আমরা 2 বছর পরে এটা ব্যবসাটা বন্ধ করে দিব। তো এই যে এখন কথা হচ্ছে যে আমি যদি ব্যবসার পারফরমেন্স কেমন সেটা যদি দেখতে চাই বা আলোচনা করতে চাই বা জানতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, একবারে কি আমি ওই যে যত একবার আমি যখন মারা যাব তখন বা ব্যবসা যখন বন্ধ করব তখন দেখবো না। তাহলে আমরা এটা নির্দিষ্ট একটা ভাগ ভাগ করে আমরা নিয়েছি যে এই ভাগে এটার আর্থিক অবস্থা এমন হয়েছে, এটার পারফরমেন্স এমন হয়েছে। তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যে ভাগ করে নিচ্ছি সেটাকে আমরা কি বলছি, সময় বা হিসাবকাল ধারণা। ঠিক আছে, তাহলে কি গেল, এটা হলো মালিকানা সত্ত্ব বিবরণীর অংশটা চলে গেল। উদ্দেশ্য, উপাদান, প্রস্তুতির সময়, নীতি বা ধারণা কোন নীতির উপর তৈরি করি সেটা আমরা মোটামুটি দেখে নিয়েছি। তাহলে মূলধন বিবরণী যখন তৈরি হয়ে যায়, যখন মূলধন বিবরণীটা তৈরি হয়ে যায় তখন আমরা কি তৈরি করি বলেন তো, আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি। কি বললাম,
দেখেন এইখানে যে নামটা লিখেছি আর্থিক অবস্থার বিবরণী, আর ওভারঅল আমরা যে টপিকটা আলোচনা করছি সেই টপিকটার নাম কি বললাম? আর্থিক বিবরণী। তাহলে এই যে অ্যান্সার করতে গিয়ে আবার এইটা গুলাই ফেলেন না, আর্থিক অবস্থার বিবরণী আর আর্থিক বিবরণী এক। আমাদের দেখেন এই যে অ্যাকাউন্টিং এখন মোটামুটি যেটা আলোচনা করছি এটা টপিক কি আমাদের? আর্থিক বিবরণী। বোঝা গেছে? আমরা কিন্তু আলোচনা করছি আর্থিক বিবরণী, আর এখন এখন যে এই যে আর্থিক বিবরণীর একটা পার্ট কি? আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক বিবরণীর ভিতরে সকল বিবরণী আছে, আয় ব্যয় বিবরণী, মালিকানা সত্ত্ব, নগদ প্রবাহ বিবরণী, যা যা আছে সবকিছুই। কিন্তু এই আর্থিক অবস্থার বিবরণী কিন্তু জাস্ট একটা পার্ট। সো আপনাদের কাছে যেটা থাকবে যে প্রিকশনস হিসেবে বা সাবধানতা হিসেবে যেটা করবেন বা রিকোয়েস্ট থাকবে যে এই যে এইটা আর এইটার সাথে আবার গোলাই ফেলেন না। এখানে আর্থিক অবস্থার বলতে আমাদের ফাইন্যান্সিয়াল পজিশন যেটা আছে, আর এই আর্থিক অবস্থার বিবরণীর আমরা আরেকটা নাম দিই, বলুন তো কি সে নামটা? আর্থিক অবস্থার বিবরণীর আরেকটা নাম কি আমাদের, যেটা আমরা বলি উদ্ধৃত্ত পত্র, বা যেটাকে আমরা ইংলিশে যদি বলি তাহলে বলি কি? ব্যালেন্স শিট। আচ্ছা, তো এখন এই ব্যালেন্স শিটে সাধারণত আমাদের কোন ধরনের হিসাব থাকবে? যদি এখন বলি তৈরির উদ্দেশ্য কি, আর্থিক অবস্থার বিবরণী তৈরির উদ্দেশ্য, তাহলে আর্থিক অবস্থার বিবরণীর আমাদের তৈরির উদ্দেশ্য হচ্ছে কি? এই ক্ষেত্রে আবার আর্থিক ফলাফল বলেন না, এটা হবে আর্থিক অবস্থা জানা। তাহলে কি বললাম? যে আমাদের আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃত্ত পত্র যে তৈরি করবো, এই তৈরির আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আর্থিক অবস্থা নির্ণয় করা। এখানে আর্থিক অবস্থা বলতে বোঝাচ্ছি মেনলি আমাদের কি থাকে এখানে? সম্পদ, দায় কি ওভারঅল থেকে থাকে। আচ্ছা, তারপরে আসছে হলো উপাদান। তাহলে আমরা দেখলাম যে এই উপাদানটা কিসের? আমাদের মালিকানা সত্ত্বর বা মূলধন বিবরণীর। তো এই ক্ষেত্রে যদি আমাদের প্রশ্ন করা হয় যে আর্থিক অবস্থার বিবরণীর যে উপাদানগুলো আছে সেগুলো কি কি, তাহলে অ্যান্সার কি দিব আমরা? এটা আপনাদের কাছ থেকে অ্যান্সার জানতে চাইবো। আপনারা একটু বলুন যে আমাদের আর্থিক উদ্বৃত্তপত্র তৈরির বা উদ্বৃত্তপত্রে কোন ধরনের উপাদান দিয়ে তৈরি হয় বা কোন কোন উপাদান নিয়ে আমরা তৈরি করি? আর্থিক বিবরণী থেকে ভাই সাধারণত ম্যাথ আসে না, আসলেও সাধারণ ম্যাথ আসে। লাইক ধরুন আপনাকে এটা বেসিক্যালি হলো আপনার ওই সমন্বয় করতে বলতে পারে, যেটা সমন্বয় অলরেডি আমরা আলোচনা করে আসছি। তারপরে আমাদের স্থায়ী চলতি যে হিসাবগুলো আছে বা স্থায়ী বা চলতি আমাদের সম্পদও বলতে পারে, দায়, এইগুলো নির্ণয় করতে বলে। এইখান থেকে বেসিক্যালি আমাদের এই যে এই ধরনের কোশ্চেন আসে যে প্রস্তুতের উদ্দেশ্য কি বা এর উপাদান কি কি সেগুলো। তো যেটা আপনাদের কাছে কোয়েশ্চেন করেছি, কাইন্ডলি একটু রেসপন্স করেন যে আমাদের উদ্বৃত্ত পত্র তৈরি করার বা এখানে আমাদের কোন ধরনের উপাদান থাকবে? আচ্ছা, তো এখানে আমাদের মেনলি কি থাকে? স্থায়ী উপাদান থাকে, তাই না? এখানে থাকবে আমার স্থায়ী উপাদান। আর এখন যদি কোয়েশ্চেন করা হয় যে কোন ধরনের হিসাব থাকবে, তাহলে আমরা কি দিব এখানে? হিসাবের কথা বললেই শুধুমাত্র সম্পদ, তারপরে কি দিতে পারি আমাদের? দায়, তারপর আরেকটা যেটা থাকে এখানে কিন্তু আমাদের মূলধন মানে মূলধনও থাকে কিন্তু, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তার মানে আমাদের স্থায়ী উপাদান থাকে, আর এখানে থাকে হলো যদি হিসাব বলি সম্পদ থাকবে যাবতীয়, দায় থাকবে এবং কি থাকবে? মূলধন থাকবে। এখন কথা হচ্ছে যে আর্থিক বিবরণী প্রস্তুতের সময়টা কখন বা কিভাবে বা তৈরি করতে হয় আমাদের? আচ্ছা, এখন যদি আমাদেরকে বলা হয় যে প্রস্তুতের সময়, তাহলে
সাধারণত আমরা এর পূর্বে যে দুটো বিবরণী দেখলাম, আয় ব্যয় বিবরণী বা মূলধন বিবরণী, সেখানে আমরা কি দেখেছিলাম? প্রস্তুতের সময়টা কি ছিল? বছরের শেষে। তো এটাও কি হতে পারে? বছরের মানে আর্থিক বছরের শেষে। বোঝা গেল? এখন আমাদের এইটা সাধারণত এটা আমাদের এটা দেখা যাবে না। এটা আমরা চাইলেই নির্দিষ্ট দিনে বা দেখুন এখানে আমি কি বলেছি যে এটা সাধারণত বছরের শেষে হয়। কি বললাম? যে আমাদের আর্থিক অবস্থার বিবরণ বা উদ্বৃত্ত পত্র সাধারণত প্রস্তুতের সময়টা কেমন বললাম? বছরের শেষে সাধারণত। কিন্তু আমাদের এই ক্ষেত্রে দেখবেন এই অপশনটা পরীক্ষায় খুব কম আসে, যে অপশনটা আমার থাকলেও আসবে না বা দেয় না। আমাদের সেই ক্ষেত্রে দেখবো নির্দিষ্ট দিনে বা তারিখে, আর একটা ই থাকতে পারে সময় বিন্দুতে। তাহলে এই কথাগুলো কেন বললো? এইটা বলার কারণ হচ্ছে যে আমাদের উদ্বৃত্তপত্র যে তৈরি করি সেটা আমরা চাইলে যে কোনো দিনে আমরা তৈরি করতে পারি। অন্যান্য যত বিবরণী আছে সবগুলোই বছরের শেষে তৈরি করা হয়, এটাও সাধারণত। কি বললাম? সাধারণত। আর অন্যগুলা অবশ্যই কি করতে হবে? আয় ব্যয় বিবরণী বলি, মূলধন বলি বা নগদ প্রবাহ বলি, এটা সব সর্বদাই কখন তৈরি করতে হবে? বছরের শেষে। কিন্তু এইটা সাধারণত, এটা সর্বদাই না। কি বললাম? সাধারণত বছরের শেষে তৈরি করা হলেও এটা আমরা চাইলেই নির্দিষ্ট দিনে তারিখে বা একটা কি বলেছে নির্দিষ্ট সময় বিন্দুতে আমরা এটা তৈরি করতে পারি। তাহলে এটা এমন কেন বললো যে নির্দিষ্ট দিনে বা তারিখে? কজ আপনি ধরেন এখন আপনার ফাইন্যান্সের মানে আপনার কোম্পানির জন্য ফাইন্যান্সের দরকার বা ফান্ডের দরকার। আপনি এখন লোন নিবেন, ব্যাংকের কাছে গিয়েছেন। এখন ব্যাংক আপনাকে দেখতে চাইবে যে এই বছরের আপনার ওভারঅল কি হয়েছে, যে আপনার কত টাকার ইনকাম হয়েছে, হয়েছে। এখন বছরের মিডলে, যেমন ধরুন আপনি জুনে গিয়েছেন, এখন বছরের মাঝামাঝিতে গিয়ে আপনার কোম্পানি পারফরমেন্স তো বুঝতে পারবো না। তো এর জন্য আমার যেটা জানতে হতে পারে যে আপনার অ্যাকচুয়ালি আপনার কি আছে। এখন আয় ব্যয় তো আমরা সাধারণত কখন নির্ণয় করি? বছরের শেষে। তাহলে আমার কত টাকা সম্পদ আছে, কত টাকা দায় আছে, তো সেই জিনিসটা কোথা থেকে আমরা জানতে পারি? উদ্বৃত্তপত্র থেকে জানতে পারি। তো এই জিনিসটাও যদি আমরা ব্যাংকে যদি তৈরি করে বা প্রিপেয়ার করে তাদের প্রোভাইড করি, তাহলে তারা মোটামুটি স্যাটিসফাই হয়ে আমাদের কি করতে পারে? ফাইন্যান্স আমাদের করে দিতে পারে। তো এর জন্য বলছে এটা চাইলে আমরা নির্দিষ্ট দিনে তারিখে বা সময় বিন্দুতে তৈরি করতে পারি। আর নীতি বা ধারণা বলছে যে সাধারণত এটা সময় বা হিসাবকাল ধারণা অনুযায়ী চলবে। কেন চলবে? যেহেতু আমরা এটা সাধারণত কখন তৈরি হয়? বছরের শেষে। তো বছরের শেষে তৈরি হওয়ার মানেই হচ্ছে আমার কি অনুযায়ী থাকবে? এটা নির্দিষ্ট যে সময় বা হিসাবকাল ধারণা অনুযায়ী। এই ক্ষেত্রে আমার আরো একটা ধারণা এখানে চলে আসে বা এটা নীতি আমাদের চলে আসে, সেটা হলো চলমান প্রতিষ্ঠান ধারণা। বুঝাইতে পারলাম? তাহলে অন্য সবগুলাই শুধু কোনটা ছিল ধারণা? কি ছিল? সময় বা হিসাবকাল ধারণা। এই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত কি আসছে? উদ্বৃত্তপত্রের জন্য আমাদের অতিরিক্ত আসছে চলমান প্রতিষ্ঠান ধারণা। কেমন? এখন কথা হচ্ছে এই চলমান প্রতিষ্ঠান ধারণাটা কেন আসলো? কারো কোনো রকম আইডিয়া আছে যে আমাদের চলমান প্রতিষ্ঠান ধারণাটা কেন নিয়ে আসছে, বা এই অতিরিক্ত নীতিটা বা ধারণাটা আমাদের কেন আসলো এখানে? এটা তো ঠিকই ছিল যে সময় বা হিসাবকাল ধারণা, এটা আমরা জানছি কিসের জন্য? যেহেতু আমাদের বছরের শেষে সাধারণত আমরা করি, এর জন্য আমরা বছরের শেষে হওয়ার জন্য সময় বা হিসাবকাল ধারণা ছিল, এটা মেনে নিয়েছি। এখন কথা হচ্ছে এখানে অতিরিক্ত একটা ধারণা চলে আসছে যে আমাদের উদ্বৃত্তপত্র তৈরি দুইটা ধারণার উপর তৈরি হয়, এটা হলো সময়কাল, আর একটা বলছি আমি চলমান প্রতিষ্ঠান ধারণা। তাহলে চলমান প্রতিষ্ঠান ধারণাটা কেন হবে?
আচ্ছা, চলমান প্রতিষ্ঠান ধারণা হওয়ার কারণ হচ্ছে যে একটু পরে যেটা আমরা বললাম যে একটু পরে আমরা হিসাব বিজ্ঞানের নীতি আলোচনা করব। তো এই যে হিসাব বিজ্ঞানের নীতি আলোচনা করতে গেলে দেখবো যে এখানে আমাদের এই যে এমন ধারণা আছে, নীতি আছে। তো এই চলমান প্রতিষ্ঠান ধারণা আমাদেরকে বলছে যে চলমান প্রতিষ্ঠান ধারণা থেকে আমাদের অনেকগুলো আসতে পারে, আইডিয়া হইতে পারে। যেমন এই যে আমরা অপচয় ধার্য বলতে পারি, মুনাফা জাতীয়, মূলধন জাতীয় বলতে পারি। তো সেইখানে একটা টপিক আছে বা একটা হিন্ট আছে যে চলমান প্রতিষ্ঠান ধারণা আমাদের কে যে আমাদের যে সম্পদ আছে, সম্পদকে চলতি এবং স্থায়ী দুই ভাগে কি করতে পারে, ভাগ করে দিতে পারে। ঠিক সেইভাবে এই দেখুন তো এখানে আমাদের উপাদানের ভিতর বা হিসাবের ভিতর আমরা সম্পদ এবং দায় লিখেছি না? হুম। তো এই যে সম্পদটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি না? চলতি সম্পদ, স্থায়ী সম্পদ। দায়টাকেও আমরা মোটামুটি স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী করতে পারি, মানে চলতি বা স্থায়ী দায় এভাবেও ভাগ করতে পারি। মূলধনেরও কিন্তু দুইটা পার্ট থাকতে পারে, সেটা চলতি মূলধন এবং স্থায়ী মূলধন, এমন পার্ট থাকতে পারে না? তাহলে এই দেখেন প্রত্যেকটা জিনিসে দুইটা করে পার্ট চলে আসছে, বা আমরা চাইলে দুই ভাগে ভাগ করতে পারি, চলতি এবং স্থায়ী। তো এই যে চলতি এবং স্থায়ী এই যে দুই ভাগে যে ভাগ করার যে সিস্টেম বা এই যে নীতিটা যে আমরা মোটামুটি দেখতেছি, তাহলে এই জিনিসটা কিন্তু এই যে সময়কাল বা হিসাবকাল ধারণা থেকে আসে নাই। এই যে চলতি এবং স্থায়ী যেটা আসে এটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে? এই যে চলমান প্রতিষ্ঠান ধারণা থেকে। এর জন্য আমরা বলছে যে আমাদেরকে উদ্বৃত্ত পত্র সাধারণত কোথা থেকে আসে? যে চলমান প্রতিষ্ঠান ধারণা, চলমান প্রতিষ্ঠান ধারণা এবং কি হিসাবকাল ধারণা থেকে। আচ্ছা, তো এটা গেল আমাদের আর্থিক বিবরণ, সরি, আর্থিক অবস্থার বিবরণী। এখন আমরা মেইনলি যেটা দেখব সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। আচ্ছা, নগদ প্রবাহ বিবরণী আমাদের তৈরির উদ্দেশ্য কি হতে পারে? তাহলে আচ্ছা, নগদ প্রবাহ বিবরণী তৈরির উদ্দেশ্য হচ্ছে আমার যাবতীয় যত ধরনের নগদ আন্ত ও বহিঃপ্রবাহ আছে সেগুলো কি, সেগুলো সম্পর্কে জানা। উপাদান কি, উপাদান হিসেবে বলছে যে এখানে আমার কোন ধরনের উপাদান থাকবে। তাহলে এটা জানি যেহেতু নগদ নিয়ে কাজ করবে, তার মানে এটা কি হবে? অবশ্যই স্থায়ী। কজ আর হিসাব মানে নগদ, বা এটাকে আমরা কি জানি? সম্পদ। তো আমরা জানি সম্পদ কি একটা স্থায়ী হিসাব। তারপর প্রস্তুতের সময়, আচ্ছা এটা লিখছি না, এটা আগের মতোই। প্রস্তুতের সময় হলো সাধারণত বা সর্বদাই আমার কি করতে হবে, এটা বছরের শেষে তৈরি করতে হবে। আর এটা নীতি বা ধারণা যদি বলি তাহলে এটা সাধারণত চলমান, সরি চলমান প্রতিষ্ঠান না, আমাদের হিসাবকাল ধারণা অনুযায়ী এটা কি করা হয়, নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়। তা যদি আমরা একটু সামারি করি যে আমাদের আর্থিক বিবরণী, যে যদি আমরা সামারি করি বা মোটামুটি করে নেই, এক কথা হচ্ছে আমাদের যে তিনটা যে বেসিক্যালি যেটা আছে যে বিবরণী, যেটা আয় ব্যয় বিবরণী, আমাদের আর্থিক ইসের সরি মালিকানা সত্ত্ব বিবরণী এবং হলো নগদ প্রবাহ বিবরণী, এই তিনটা মোটামুটি সেম, উদ্দেশ্যটা ভিন্ন। কিন্তু এটা তৈরির আমাদের যে সময়টা, তারপর হলো এদের যে ধারণা, সবকিছুই সেম। খালি উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণী যেটা আছে এটা একটু ডিফারেন্ট। এটার যেটা আমাদের প্রস্তুতির সময় আছে এটা নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট তারিখে বা নির্দিষ্ট সময় বিন্দুতে। আর এটার যদি আমাদের ইসের কথা বলা হয় যে কোন ধারণার উপর, তাহলে এখানে আবার ধারণা কয়টা? দুইটা। এটা হলো সময়কাল ধারণা আর একটা হলো কি চলমান প্রতিষ্ঠান ধারণা। তো মোটামুটি আমাদের যদি আর্থিক বিবরণী রিলেটেড কোয়েশ্চন আসে, তো এইখান থেকে মোটামুটি কোয়েশ্চন আসে বেশিরভাগ ক্ষেত্রে। আর অন্য কোয়েশ্চন যদি আসে তাহলে দেখতে পারেন যে আপনাদের হয়তো একটা দিয়ে একটা হিন্ট দিয়ে বলতে পারে যে বিনিয়োগ কোন ধরনের হিসাব, এই ধরনের আপনাদের বলতে পারে। বা আর্থিক বিবরণ থেকে সমন্বয় আসতে পারে। অ্যাকচুয়ালি সমন্বয় আমরা কখন করি? আর্থিক বিবরণী করার সময়। তার মানে গত ক্লাসে কিন্তু আমরা অলরেডি কি ডিসকাস করে ফেলছি, সমন্বয় করে ফেলছি। তার মানে সমন্বয়টাকে আমরা আলাদাভাবেও টপিক নিতে পারি বা আর্থিক বিবরণীর সাথে আমরা দেখতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মোটামুটি
আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা ওটা আলোচনার পর এখন কি হতে পারে, যেটা আলোচনা করব আমরা সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের। হিসাব বিজ্ঞানের নীতিটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, বুঝাইতে পারলাম? হিসাব বিজ্ঞানের যে নীতি যেটা আছে এটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো এটা যেহেতু আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, আর কোন নীতিতে কি বলে না বলে সেগুলো নিয়ে আমাদের মোটামুটি ওভারঅল দেখতে হবে। তো এই যে হিসাব বিজ্ঞানের নীতিসমূহ কেন আসলো, যেমন আমরা এই যে ভাষার জন্য কি ব্যবহার করা হয়, ব্যাকরণ ব্যবহার করা হয় না, যে আমরা ব্যাকরণ থেকে মোটামুটি আমাদের ভাষার যে লেখার বা তৈরি করার নিয়ম কানুন থাকে, ঠিক আমরা তো জানি যে হিসাব বিজ্ঞানকে কি বলা হয়, ব্যবসায়ের ভাষা। তাহলে ব্যবসায়ের ভাষাটা কি নিজের মতো চলতে পারবে? ভাষাটা স্বাধীন বা নিজের মতো পরিবর্তন হইতে পারলে এটার কিছু পরিবর্তনের কি আছে, নিয়ম নীতি আছে, কানুন আছে। ঠিক সেভাবে হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা হওয়ার জন্য এরও কিছু কি আছে, রীতিনীতি আছে, যেগুলো আমাদের মেনে চলতে হয়। তো এই যে হিসাব বিজ্ঞানে যে নীতিসমূহ আছে, এখানে চাইলে আনুষঙ্গিক অনেক মানে আলোচনা করা যায়, যেগুলো হলো অপ্রাসঙ্গিক জিনিস, তো সেগুলো আলোচনা করছি না। আমরা একবারে মেইনলি যে আমাদের নীতিসমূহ আছে সেগুলো নিয়ে আলোচনা করে ফেলি, কেমন? তো একটা কথা হচ্ছে যে হিসাব বিজ্ঞানে যারা আমাদের আছে, সার্ভিস প্রোভাইডার আছে, যা অ্যাকাউন্টেন্ট যারা আছে, সিএ যারা আছে, বা হিসাব বিজ্ঞানী যারা আছে, ঠিক আছে, তো তারা হলো মেইনলি হলো আমাদের পুরো ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ডটা মোটামুটি দুইটা কান্ট্রি থেকেই চলে আসে, ব্রিটিশদের থেকে আসে এবং আমেরিকানদের থেকে আসে। আমরা বেসিক্যালি ফলো করি হলো, এখন আমরা যেটা ফলো করছি সেটা হচ্ছে আমেরিকানটা, মানে মেইনলি যেটা আমরা ফলো করছি আমেরিকানটা। যদিও আমাদের 10-15 বছর আগেও কিন্তু আমরা ব্রিটিশ যে ওয়ে ছিল সেটা ফলো করতাম। তো যাই হোক, এখন যেহেতু আমরা এই যে আমেরিকান ওয়েতে আমরা যাচ্ছি, তো কিছু ধারণা আছে, যেমন হলো হিসাব বিজ্ঞানের নীতি যদি বলি, আমাদের তিনটা জিনিসে আসলে বেসিক্যালি ভাগ করছে। ফার্স্টের যেটা আসছে সেটাকে হিসাব বিজ্ঞান নীতির বলছে, একটা বলছে ধারণা, তারপরে কিছু বলছে নীতি, আর কিছু বলছে যে আমাদের কনস্ট্যান্ট আছে, কিছু সীমাবদ্ধতা আছে, ঠিক আছে। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের নীতিসমূহ, কেউ কেউ বলছে যে না একটা ধারণা আছে, কেউ কেউ বলছে না অ্যাকচুয়ালি নীতি আছে, কেউ বলছে না হিসাব বিজ্ঞানে কি আছে, কিছু সীমাবদ্ধতা আছে, ঠিক আছে। তাহলে এই যে ধারণা, নীতি, সীমাবদ্ধতা, এখন আমেরিকানরা কিছু বলছে যে না আমি এটাকে নীতি মানতেছি, ব্রিটিশরা বলতেছে না আমি ওইটা ওইটা নীতি হবে না, ওইটা ধারণা হবে। আবার কিছু ব্রিটিশরা যারা আছে তারা বলছে যে না এটা ধারণা হবে। আবার কিছু আমেরিকানরা সেটা আবার করছে, কন্ট্রাডিক্ট করে বলতেছে না এটা অ্যাকচুয়ালি কি আমার ধারণা না, এটা আমাদের জন্য হিসাব বিজ্ঞানের নীতি। তাহলে এখন কথা হচ্ছে যে যে ধারণা বলুক নীতি বলুক ওইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আর সবচেয়ে মেনলি ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে যে সে ধারণা বলুক বা তারা নীতি বলুক, যেটাই বলুক, মেন কনসার্ন কিন্তু এক। যেমন হলো, যেমন ধরুন একটা উদাহরণস্বরূপ যদি বলি যে আর্থিক একক, আর্থিক একক ধারণা হতে পারে, আর্থিক একক নীতিও বলে। কেউ কেউ বলে দেখবেন যে আর্থিক এককের নীতি, কেউ কেউ বলে আর্থিক এককের ধারণা। কিন্তু এই যে আর্থিক একক বলতে নীতি হলেও যা, ধারণা হলেও তাই, এটা নিয়ে কোনো আমাদের মারামারির কোনো দরকার নেই। তার মানে এটার কনসেপ্ট এক, কিন্তু কেউ বলছে এটা ধারণা, কেউ বলছে কি এটা নীতি। তো এটা নিয়ে আমাদের অত করার, ডিপলি চিন্তা করার কোনো কারণ নাই। কজ হলো এটা যে বেসিক যে কনসেপ্ট, যে কোর যে আইডিয়াটা, সেটা কি একই। আচ্ছা, তাহলে এখন দেখি কিছু ধারণা বা নীতি যাই বলুক না কেন সেগুলো থেকে এক এক করে আসি। ধারণার ক্ষেত্রে ফার্স্টে যেটা আসতে পারে সেটা হলো এই যে মাত্রই যেটা বললাম, আর্থিক একক। আচ্ছা, আর্থিক একক ধারণা, ধারণা লিখলাম না। তা এই যে আর্থিক একক ধারণা যেটা আমরা বললাম, আর্থিক একক ধারণা বলতে কি বোঝায়, যে আমাদের প্রতিষ্ঠানে যাবতীয় যত ধরনের লেনদেন হবে সবগুলোর কি থাকতে হবে, অর্থে পরিমাপযোগ্য
হতে হবে। যেমন আমরা এই যে যখন জাবেদা করেছি বা আমরা মানে প্রথম চ্যাপ্টারে বেসিক্যালি যদি বলা হয়, তো কোনটা লেনদেন কোনটা লেনদেন না সেটা আমরা কিভাবে ডিসকাস করেছি বা কিভাবে ডিফারেন্সিয়েট করছি, আলাদা করছি কিভাবে, যে এটা দ্বারা আমাদের ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কি হয় নাই। তাহলে যখন পরিবর্তন হয়েছে তখন সেটাকে আমরা লেনদেন বলছি। তো এই যে আর্থিক একক ধারণা বলতে বোঝাচ্ছে যে অবশ্যই আমার কি হইতে হবে, যে আমাদের প্রত্যেকটা যে আমাদের ট্রানজেকশন হবে সেগুলো অর্থে পরিমাপযোগ্য হইতে হবে। তো এই ধারণাটা বা এই আইডিয়াটা আমাদের কি বলছে, যে এই আর্থিক এককের একটা যেটা বললাম কি হইতে হবে, আমাদের অবশ্যই টাকায় পরিমাপযোগ্য হইতে হবে, একটা ধারণা। সেকেন্ড যেটা বলছে যে ব্যবসায় থেকে যে আর্থিক একক একক ধারণার মেনলি যেটা বললাম, প্রথমে টাকায় পরিমাপ হইতে হবে এবং ব্যবসায় মালিক কর্তৃক যত আমাদের কি যা এক কথা, আচ্ছা এত আমাদের ইসের দরকার নাই, আমরা মেনলি দেখবো আর্থিক একক ধারণায় শুধু আমাদের আর্থিক যত লেনদেন আছে সবগুলা কি হইতে হবে, শুধু টাকায় পরিমাপযোগ্য হইতে হবে। তারপরে যেটা আসছে, আচ্ছা আমাদের দেশে মেনলি যেটা আছে যে যিনি প্রশ্ন করেছেন, আমাদের দেশে বেসিক্যালি হাইব্রিড একটা ধারণা। কেমন? কজ হচ্ছে আমাদের মোটামুটি ফাইন্যান্সের জন্য আমাদের ওই ব্রিটিশদের কাছেও যেতে হয়, আমেরিকানদের কাছেও যেতে হয়। তো এখন কথা হচ্ছে যখন আমরা আমেরিকানদের কাছে যাই তখন তো আমরা যদি ব্রিটিশ জিনিস নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের তখন আর দিবে না, তো তখন আমরা হলো আমেরিকানটা ফলো করি। আবার যখন ব্রিটিশদের কাছে যেতে হয় তখন আবার আমরা ব্রিটিশ ওয়ে ফলো করে তাদের কাছে নিয়ে যাই, স্টেটমেন্ট প্রিপেয়ার করে নিয়ে যাই। আমরা বাঙালি হলো একটা হাইব্রিড জাতি, যে ইউরোপিয়ানও কিছু আছে এখানে, কোর কিছু ভারতীয়রাও আছে, মোটামুটি পুরা পৃথিবী ওই কিছু ইউরোপিয়ান আছে, অস্ট্রিয়ান আছে। তো মোটামুটি সবকিছু নিয়ে আমাদের যেমন বাঙালি জাতিটা, ঠিক আছে, যে হিসাব বিজ্ঞানের যে মোটামুটি আমরা যেগুলো প্রসেস ফলো করি সব এইগুলো হলো হাইব্রিড। ঠিক আছে, তো এখানে কিছু হলো আমেরিকান জিনিস ফলো করি, কিছু আবার ব্রিটিশ জিনিস ফলো করি। এই যে ইংলিশের ক্ষেত্রে যদি বলি, ইংলিশেও কিন্তু আমরা কিছু হলো আমেরিকান ইংলিশ ফলো করি, কিছু হলো যে ব্রিটিশ ইংলিশ ফলো করি। ঠিক আছে, যেমন এটা সিম্পলি একটা, যদি এটা আমার পড়ানোর পার্ট না বাট একটা ধারণার জন্য বলি। যেমন ধরুন এই যে যখন আমরা লিফটে উঠি তখন এই যে আমরা যেটাকে দুই তলা বলি, তাই না, যে বলি না দুই তলা। তো দুই তলা উঠতে গেলে আপনি লিফটের কত দিয়ে উঠবেন? একে প্রেস করলে আপনি দুই তলায় চলে যাবেন না? তো এইটা যদি আমেরিকানরা এটাকে বলতেছে হলো ফার্স্ট ফ্লোর, তাহলে এই যে দুই তলাকে আমেরিকানরা কি বলে? ফার্স্ট ফ্লোর বলে। আবার দেখবেন যে এটা যদি ব্রিটিশরা বলে তাহলে এটাকে এরা কিন্তু ব্রিটিশরা কিন্তু এটাকে সেকেন্ড ফ্লোরই বলতেছে। তাহলে দেখেন এই যে দুই তলাটা আমরা যেটা মেনলি কোনটা ব্যবহার করি? ফার্স্ট ফ্লোর। আবার এইখানে এই যে ব্রিটিশরা আবার কি বলতেছে? দুই তলাকে সেকেন্ড ফ্লোরই কিন্তু বলতেছে। আবার এখন ধরেন এই যে সাপোজ আমি যেটা একটু আগে বললাম যে দুই তলা উঠতে গেলে সিঁড়ি না ব্যবহার করে যদি লিফট ব্যবহার করি, এই যে যদি আবার লিফটের কথা বলি, তো দেখবেন আমরা মোটামুটি লিফট কথাটা বলতেছি না, এই লিফট কথাটা কিন্তু আবার ব্রিটিশরা ব্যবহার করে। ঠিক আছে, তাহলে এই যে লিফট কথাটা ব্রিটিশ, তাহলে আমেরিকানরা কি? আমেরিকানরা ব্যবহার করে এলিভেটর। বোঝা গেছে? তাহলে কিছু ক্ষেত্রে এই যে দেখেন সেম জিনিস, সেম কনসেপ্ট, কিন্তু আমরা বাঙালিরাই লিফটও বলি, আবার এটাকে আবার ফার্স্ট ফ্লোরও বলি। দেখেন ফ্লোরের কথা যখন ব্যবহার করতেছি তখন কিন্তু আমরা আমেরিকানটা ফলো করতেছি, আবার যখন লিফটের কথা বলতেছি তখন কিন্তু আবার ব্রিটিশদের জিনিস ফলো করতেছি। দেখেন একটা জিনিসের ভিতর কিন্তু আমরা অলরেডি কি ব্যবহার করে ফেলছি? দুইটা জিনিস ব্যবহার করে ফেলছি। ঠিক সেম ওয়েতে আমরা এই যে হিসাব বিজ্ঞানও যা মানে যেসব আমরা মোটামুটি প্রসেস ফলো করি এর ভিতর আমেরিকানও আছে, ব্রিটিশও আছে। আচ্ছা, তো যেটা বললাম, তো প্রথমে আমাদের কি হলো? আর্থিক একক ধারণা। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের ব্যবসায় সত্তা ধারণা। কি বললাম? ব্যবসায়ী সত্তা ধারণা, বা এই যে আমাদের, সরি সত্তা ধারণা নেই হয় না, তো এই যে ব্যবসায়ী সত্তার যে ধারণাটা, বানান ভুল হতে পারে, আমার এক্সাক্ট বানান খেয়াল নাই। তো এই যে ব্যবসায়িক সত্তা ধারণা, এই ধারণা অনুযায়ী আমরা কি জানি, মেনলি যেটা আমাদের এখান থেকে কোয়েশ্চেন আসে সেটা কি, যে ব্যবসায়ী এবং মালিক কি টোটালি ব্যবসায় এবং মালিক দুইটাই টোটালি কি জিনিস? আলাদা জিনিস। আমরা যে মালিক যে মূলধন বিনিয়োগ করে না,
এর জন্য মালিক মূলধন বিনিয়োগ করলেও সেটাকে আমরা কি হিসেবে দেখাই, সেটা কোম্পানি নিজের না দেখায়, সেটা এক ধরনের দায় দেখাই। এখন আবার কোয়েশ্চেন করেন না যে মূলধন কিভাবে দায় হয়। আমরা জানি যে অ্যাকাউন্টিং ইকুয়েশনে বলছিলাম, অনেকবার বলা হয়েছে যে অ্যাকচুয়ালি এই দুইটা জিনিস আমাদের কি, এটা টোটাল অ্যাসেট আর এটা টোটাল কি লাইবিলিটিস, তাই না? কেন লাইবিলিটিস? কজ এই যে মালিকের যেটা, এটাও কিন্তু আমাদের এক ধরনের দায়। কেমন দায়? এটা হলো সেকেন্ড পার্টির দায়, মানে আমাদের দ্বিতীয় পক্ষের দায়। আর এই যে এটা যে দায়, এটা হলো আমার থার্ড পার্টির দায়। তাহলে বলতেছি এটা হলো আমার সেকেন্ড পার্টির লাইবিলিটিস, এটা হলো থার্ড পার্টির লাইবিলিটিস। বুঝা গেছে? এই যে সেকেন্ড পার্টি আর এটা হলো থার্ড পার্টি লাইবিলিটিস। হ্যাঁ, তাহলে এই যে মূলধন যে বিনিয়োগ করে মালিক, সেটাকে আমরা কি হিসেবে দেখি? এক ধরনের দায় হিসেবে দেখি। এটা যদি দায় হিসেবে না দেখতাম, এটা কিন্তু ব্যবসায় সম্পদ হিসেবে আমরা লিপিবদ্ধ করতাম, দায় হিসেবে না। বোঝা গেছে? তাহলে আমাদের ব্যবসায়ী সত্তা কি বলতেছে যে ব্যবসা এবং মালিক আলাদা, এবং মালিকের যে মূলধন আছে সেটা আমাদের ধরনের এক ধরনের কি দায়। আচ্ছা, এখন তাহলে আমাদের ইসের জন্য আরো দুইটা ধারণা আছে, তার ভিতর যেটা হতে পারে সেটা হলো সময়কাল ধারণা। সময়কাল ধারণা একবারে সিম্পল। এটা কি করি যে আমাদের জানি যে চলমান প্রতিষ্ঠান ধারণাটা এর আগে আসা উচিত যদিও, কিন্তু আমি চলমান প্রতিষ্ঠানটা একটু পরে আলোচনা করছি, কজ এটা সব থেকে ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, একটা আমাদের কনভেনশন, যেটা মোটামুটি ডিটেলস আলোচনা করতে হবে, এর জন্য এটা পরে লিখছি। তো আমরা জানি যে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী আমাদের একটা ব্যবসায় কি অবিরতভাবে চলতে থাকবে। তো চলতে থাকলে এখন এটার আমার আর্থিক যে পারফরমেন্স, আমরা এটা তো আর বছর শেষে যখন কোম্পানি অফ হয়ে যাবে তখন তো আমি ক্যালকুলেট করতে পারবো না। এর জন্য আমরা এটাকে কি করছি, আমাদের নিজস্ব ব্যক্তিক সুবিধার জন্য বা আমাদের কমপ্লেক্সিটি আমাদের যাতে কম হয় তার জন্য এটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিয়েছি। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নেওয়া, এর জন্য এটাকে আমরা কি বলছি, সময়কাল ধারণা। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে গেল, এর পাশাপাশি আমরা সমন্বয় দেই, কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমাদেরকে যদি কোয়েশ্চন করা হয় যে আমরা যে সমন্বয় দাখিলা দেই, এই সমন্বয় দাখিলাকে আমরা কোন নীতি বা কোন ধারণার উপর দেই, তাহলেও যদি যদি কোয়েশ্চন করা হয়, তাহলে অ্যান্সারটা কি হবে যে এই সময়কাল ধারণার উপর ভিত্তি করে আমরা কি দিয়ে থাকি, সমন্বয় দাখিলা দিয়ে থাকি। কেন সমন্বয় দাখিলা দিচ্ছি? কজ সময়কাল ধারণা অনুযায়ী আমরা প্রত্যেকটা অংশে অংশে ভাগ করে নিচ্ছি না। আরেকটা কথা থাকতে পারে, এই যে একটু আগেই কিন্তু আমরা আর্থিক বিবরণীর যে উপাদান দেখেছিলাম, সেটাকে আমরা কি বলেছিলাম, অস্থায়ী স্থায়ী বলছিলাম না? তো এই যে অস্থায়ী যে হিসাবগুলো আছে, সেই অস্থায়ী হিসাবকে বন্ধ করে দিতে হয়। তাহলে যদি আমাদেরকে কোয়েশ্চন আসে সময়কাল ধারণা অনুযায়ী, তাহলে এটা তো একবার সিম্পল কনসেপ্ট, যে আমরা জানি যে আমাদের ব্যবসায়ের যে জীবনকাল আছে সেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি কি অনুযায়ী, সময়কাল ধারণা অনুযায়ী। তারপর বলছে সমন্বয় দাখিলা। তো সমন্বয় দাখিলা আমরা কেন দেই? সমন্বয় দাখিলাটা মনে রাখতে হবে আমরা সময়কাল ধারণার উপর ভিত্তি করে দেই। এটা যেন অবশ্যই মনে থাকে, সময়কাল ধারণার যে সমন্বয় দাখিলাটা। আর অস্থায়ী হিসাব যেটা বন্ধ করে দেওয়া হয়, এটা সাধারণত সময়কাল ধারণা অনুযায়ী আরেকটা আছে, ম্যাচিং প্রিন্সিপালের সাথেও এটা ম্যাচ করে। এটা দুইটা জিনিসের সাথে ম্যাচ করে, যে এই যে অস্থায়ী হিসাব বন্ধ করে দেওয়া। কি বললাম এইখানে দেখেন, এখানে আমি কিন্তু আই ব্যয় বলি না, কি বলছি, অস্থায়ী হিসাব। অস্থায়ী হিসাব যে শুধু আয় ব্যয় হবে এমন না, উত্তোলনও হতে পারে বা অন্যান্য জিনিসও হতে পারে। তার মানে বলছি যদি অস্থায়ী হিসাবের কথা আসে, তাহলে আমরা অ্যান্সার কি করব, সময়কাল ধারণা। আর সমন্বয় আসলেও সময়কাল ধারণা। কিন্তু যদি বলে আয়
এই বছরের আয়ের সাথে এই বছরের ব্যয়, এই ধরনের কোয়েশ্চেন আসলে তখন কিন্তু আমাদের ম্যাচিং প্রিন্সিপাল বা আয় ব্যয় সমন্বয় নীতি আসবে। শুধু এটুকু মনে রাখেন যে অস্থায়ী হিসাব বন্ধ করে দেওয়া হয় কোন হিসাবের মধ্যে, তাহলে মনে রাখতে হবে সময়কাল ধারণা অনুযায়ী। আচ্ছা, তাহলে এটা আমাদের সময়কাল ধারণা গেল। এখন যেটা সব থেকে ইম্পর্টেন্ট, মোটামুটি আমাদের ধারণা নীতি এবং সীমাবদ্ধতা যতই বলি, এখন সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। কি বললাম? চলমান প্রতিষ্ঠান ধারণা, এটা সব থেকে ইম্পর্টেন্ট যতগুলো নীতি আছে তার ভিতর থেকে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তো আমি বলছি, এটা আমার স্টার মার্ক, তার মধ্যে এই যে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে চলমান প্রতিষ্ঠান ধারণা আমাদের যেটা মেইনলি ফার্স্টে কি বলে, যে এটা অবিরত কি হতে থাকবে, চলতে থাকবে। তাহলে চলতে থাকলে এখন আমি কোন জিনিসটাকে কতদিনের জন্য ধরবো, কিভাবে ধরবো না ধরবো, এইভাবে একটা কমপ্লেক্সিটি হতে পারে। এই কমপ্লেক্সিটি যাতে আমাদের না হয় এর জন্য আমরা এটা কি করতে পারি, চলতি বা স্থায়ী হিসাব আমরা নিয়ে আসি না? যেমন হলো সম্পদের বা দায়ের কি আনি, চলতি সম্পদ বলি, স্থায়ী সম্পদ বা চলতি দায় বা স্থায়ী দায়, স্থায়ী দায় বা আমাদের যেটাই বলি, এই ধরনের দায়কে ভাগ করি না? তাহলে এটা চলতি এবং স্থায়ী হিসাবে যে ভাগ করা, সেটাও কিসের উপর, চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। তারপর আরো একটা জিনিস আমরা মোটামুটি জানি, মুনাফা বা তাহলে কি বললাম, মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় লেনদেন যে আমরা আলাদাভাবে ভাগ করি বা আমরা যে ট্রানজ্যাকশনকে ডিফারেন্সিয়েট করি, এটাও কিসের উপর ভিত্তি করে, এটাও চলমান প্রতিষ্ঠান ধারণার উপর ভিত্তি করে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখছিলাম না মোটামুটি, যে উদ্বৃত্ত পত্র তৈরির আমাদের অতিরিক্ত কি আসছিল, যে উদ্বৃত্ত পত্র আমরা কোন নীতি বা ধারণার উপর, আমরা তো জানি যে সময়কাল ধারণা ছিল, তারপরে অতিরিক্ত কি ছিল, উদ্বৃত্ত পত্রটা চলমান প্রতিষ্ঠান ধারণা ছিল না? এটা কেন এটা আনছি, যে চলমান প্রতিষ্ঠান ধারণা বলতেছে যে আমাদের এটা অবিরত চলতে থাকবে না। তাহলে বছর শেষে কি আমরা মূলধনকে পরিশোধ করে দেই, মূলধনকে কিন্তু আমরা পরিশোধ করে দিই না, ওইটা অবিরত কি চলতেই থাকে, বা এটা আমরা এই বছরের মূলধনকে পরের বছর নিয়ে যাই। তারপরে যাবতীয় যত সম্পদ থাকে সেটাকে আমরা বছর শেষে বিক্রি করে দিয়ে দিই, অ্যাকচুয়ালি বিক্রি করি না। তাহলে এটা আমরা ফার্দার কি কি করে নিয়ে যাই, এক বছরের হিসাবকে আরেক বছর ক্যারি করে নিয়ে যাই। এই যে এইসব কারণেই আমরা কি বলছি, যে উদ্বৃত্ত পত্রটা তৈরি করি চলমান প্রতিষ্ঠান ধারণার উপর ভিত্তি করে। তো এই চলমান প্রতিষ্ঠান ধারণা বলছে যে, এটা আরো একটা কথা বলছে, যে এটা ক্রয় মূল্য নীতিকে সমর্থন করে। তাহলে কি বললাম, আচ্ছা এখানে হয়তো হয়ে গেছে, নিচু হয়ে গেছে, এটা আমি উপরে লিখছি। তাহলে ধারণার ভিতর যেটা বললাম কি একটা ছিল, তাহলে এই যে ক্রয় মূল্য নীতিকে সমর্থন করে কি চলমান প্রতিষ্ঠান ধারণা নীতি। এখন কথা হচ্ছে ক্রয় মূল্য নীতি, এই ক্রয় মূল্য নীতিটা কি, এটা একটু পরে আসে, যে যখন আমরা এখন তো ধারণা আলোচনা করছি, যখন নীতিতে যাব তখন দেখবো ক্রয় মূল্যের একটা নীতি আছে। তো ক্রয় মূল্য নীতিটা এখনই বলে দিই, ক্রয় মূল্য নীতিটা হচ্ছে যে আমরা যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করি, তাহলে সেটা উদ্বৃত্ত পত্রে কিসে দেখাইতে হবে, সবসময় কিসে দেখাইতে হবে, ক্রয় মূল্যে দেখাইতে হবে। বুঝা গেছে কি বললাম, ক্রয় মূল্যে দেখাইতে হবে। কিন্তু এই চলমান প্রতিষ্ঠান ধারণাকে যদি আমাদের একটা জিনিস করতে পারে, অমান্য করতে পারে, সেটা বলছে বাজারযোগ্য সিকিউরিটিস।
কি বললাম, বাজারযোগ্য সিকিউরিটিজ এটা চলমান প্রতিষ্ঠান ধারণাকে মেনে চলে না বা সাধারণত এটার সাথে যায় না। আচ্ছা, এটা হলো ক্রয় মূল্য নীতিকে কথা বলার জন্য, এই যে ঠিক আছে। এই ক্রয় মূল্য নীতি যেটা আমরা এখন কিন্তু মোটামুটি ক্রয় মূল্য নীতি নিয়ে কথা বলছি। ক্রয় মূল্য নীতি কি বলছিলাম, যে স্থায়ী সম্পত্তি সাধারণত কিসে লিপিবদ্ধ হবে, ক্রয় মূল্যে লিপিবদ্ধ হবে। আর ওই ক্রয় মূল্য নীতিকে সমর্থন করে কে কে সমর্থন করে, চলমান প্রতিষ্ঠান ধারণা। আর এই বাজারযোগ্য সিকিউরিটিজ যেটা আছে সেটা সাধারণত চলমান এই যে ক্রয় মূল্য নীতিকে কি করে না, সমর্থন করে না। কারণ বলতেছে, ক্রয় মূল্য বলতেছে যে আমি যে টাকাতে ক্রয় করছি আমি উদ্বৃত্তপত্র সেই টাকায় কি করব, লিপিবদ্ধ করব। কিন্তু বাজারযোগ্য সিকিউরিটি সাধারণত ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয় না। এটা বাজারে কয় টাকায় বিক্রি হতে পারে না পারে তার উপর ভিত্তি করে কি করা হয়, এই যে বাজারযোগ্য সিকিউরিটিজ লিপিবদ্ধ করা হয়। আচ্ছা, তারপরে আসতেছে আমাদের ক্রয় মূল্য নীতি, সরি, চলমান প্রতিষ্ঠান ধারণা সর্বশেষ যেটা সেটা হচ্ছে, দেখেন এখানে আমি কি বলছি একটু কাইন্ডলি একটু খেয়াল করবেন সবাই। যে এখানে বলছি যে আমাদের অবচয় ধার্য, অবচয় বলি, তারপরে হলো আমাদের অবলোপন বলি, সেটাকে জাস্ট হলো কি করা, ধার্য করা। এখানে কিন্তু নির্ণয় বলে নাই, কথাটা এই ওয়ার্ডটা খেয়াল থাকে যেন। কি করা, ধার্য করা, যে আমি এত পার্সেন্ট ধরতে পারি। এই ধার্য করার যে একটা সিস্টেম, সেটা হলো আমার চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী ধার্য করা হয়, নির্ণয় না। কিন্তু আবারও বলছি, চলমান প্রতিষ্ঠান অনুযায়ী আমরা অবচয়কে কি করি, শুধু ধার্য করি, নির্ণয় না। নির্ণয়টা অন্য একটা নীতির ভিতর, মনে থাকবে। তার মানে হলো যে আমরা যে অবচয়টা একটা রেট যে ফিক্স করি, এই শুধু রেট ফিক্সের কাজটাই কি করে চলমান প্রতিষ্ঠান ধারণা। আচ্ছা, এখন তাহলে আর কি আছে আমাদের, তাহলে এখন আমাদের ধারণা শেষ। এখন আমরা একটু নীতিতে যাই। তাহলে নীতির প্রথমে যেটা আসে সেটা হলো, যেটা অলরেডি আলোচনা করে ফেলছি, নীতির ভিতর প্রথমে আসা হলো ক্রয় মূল্য নীতি। বুঝা গেছে? তো ক্রয় মূল্য নীতি আমাদের জাস্ট একটা কথাই বলতেছে, যত আমাদের ফিক্সড অ্যাসেট আছে বা স্থায়ী সম্পদ আছে সবকিছু আমরা কিসে লিপিবদ্ধ করব, ক্রয় মূল্যে লিপিবদ্ধ করব। আর এই যে ক্রয় মূল্য নীতিকে অমান্য করে কে, যদি আমাদের অপশনে আসে বা আমরা যদি পরীক্ষায় দেখি যে কোন জিনিসটা আমাদের ক্রয় মূল্য নীতিকে কি করে না, মেনে চলে না, তাহলে সেটা আসবে বাজারযোগ্য সিকিউরিটিজ। মনে থাকবে তো সকলের? তাহলে এই হলো ক্রয় মূল্য নীতি। তারপর আরেকটা আছে আয় স্বীকৃতির নীতি। কি বললাম, আয় আচ্ছা, আয় স্বীকৃতির নীতিও আমরা সহজ, আমরা জানি আয় স্বীকৃতির নীতি আমাদের কি বলছে, শুধু এই বছরের আয়কেই আমরা আয় হিসেবে দেখাইতে পারবো। তা দেখেন, আমাদের আয় স্বীকৃতি নীতি বলতেছে আমাদের যদি অগ্রিম আয় হয় সেই আয়কে আমরা কি হিসেবে লিপিবদ্ধ করি, দায় হিসেবে লিপিবদ্ধ করি। এটাই আমাদের আয় স্বীকৃতির নীতি। কেন সেটাকে দায় বলতেছি, কারণ শুধুমাত্র আমরা এই বছরে বা এই আর্থিক বছরে আমাদের যত টাকার আয় হবে, শুধু আমরা সেটাকে কি হিসেবে দেখাইতে পারবো, আয় হিসেবে দেখাইতে পারবো। আর বাকি যেগুলো আছে সেগুলোকে কি করতে পারবো না, আয় হিসেবে দেখাইতে পারবো না। যদি আমাদের অগ্রিম আয় হয়েই যায় সেটাকে আমরা কি হিসেবে দেখাবো, দায় হিসেবে দেখাবো। তাহলে এই আয় স্বীকৃতির নীতি জাস্ট আমাদেরকে এটাই বলতেছে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের মিলকরণ নীতি বা ব্যয় স্বীকৃতির নীতি। কি বললাম,
ব্যয় স্বীকৃতির নীতি, এটার আর একটা নাম বলে, সেটাকে বলে ম্যাচিং প্রিন্সিপাল। বা সমন্বয় নীতি বলতে পারে, বা ঠিক আছে। তাহলে হলো এটা ম্যাচিং প্রিন্সিপাল বলে, বা এটা আর যদি একটা নাম দিই তাহলে এটা হতে পারে মিলকরণ নীতি। তাহলে মিলকরণের নীতি বলি, ব্যয় স্বীকৃতি নীতি বলি, বা ম্যাচিং প্রিন্সিপাল যেটাই বলি না কেন, এই তিনটা একই কথা। এইটা আমাদের কি বলতেছে, যে আমাদের অগ্রিম, যেমন একটু আগে দেখছিলাম আয় স্বীকৃতি নীতি আমাদের কি বলছে, অগ্রিম আয় কি, অগ্রিম আয় আমাদের জন্য দায়, ঠিক সেভাবে অগ্রিম ব্যয়কে আমরা কি হিসেবে লিপিবদ্ধ করতে পারি না, অগ্রিম ব্যয় কি না, ব্যয় না, এটাকে আমরা কি হিসেবে দেখাই সাধারণত, চলতি সম্পদ। তাহলে আমাদের এই যে অগ্রিম ব্যয়কে তাহলে আমরা ব্যয় হিসেবে দেখাই না, কোন নীতির জন্য, এই ব্যয় স্বীকৃতির নীতির জন্য। এখন আসেন যদি বলে অবচয় নির্ণয়, অবচয় বা অবলোপন নির্ণয়, ঠিক আছে। দেখেন, অবচয় ধার্য ছিল কিসে, চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী, কিন্তু অবচয়টাকে নির্ণয় যদি বলে তাহলে অবচয়কে নির্ণয় করতেছি আমরা কিসের মাধ্যমে, আয় স্বীকৃতির নীতি অনুযায়ী। কজ এইখানে এসে আমাদের এটা ব্যয় কনভার্ট হয়ে যাচ্ছে, কারণ চলমান প্রতিষ্ঠান ধারণা যেটা নির্দিষ্ট পার্সেন্টেজ, আমরা 10% 15% হলেও আমরা কিন্তু বছর শেষে অ্যাকচুয়ালি সেটা কি হয় না, 10% 15% হয় না, সেটার কম বেশি হয়, যে কম বেশি হয় যেটা অ্যাবসোলিউট, যেটা আমরা নির্ণয় করে ফেলি বা ক্যালকুলেশন করে ফেলি, সেটাই দিয়ে আমাদের ব্যয় স্বীকৃতির নীতি অনুযায়ী। বুঝাইতে পারছে কি? আচ্ছা, এখন হচ্ছে এই যে ব্যয় স্বীকৃতির নীতির আর একটা সুন্দর একটা আছে, সেটা হলো আমাদেরকে যদি বলা হয় যে আমরা সমাপনী মজুদ কেন নির্ণয় করি, কি বললাম, আমাদেরকে যদি প্রশ্ন করা হয় সমাপনী মজুদ কেন নির্ণয় করি, তাহলে সেটা হবে আমাদের ব্যয় স্বীকৃতির নীতি অনুযায়ী। কিসের জন্য আমি লিখছি না, মুখে বলছি, সেটা হচ্ছে যে আমাদের দেখেন, আমরা যখন মোট মানে আমরা নীতিটাই নির্ণয় করতে গেলে একটা প্রসেস ফলো করি না, বিক্রয় থেকে আমরা কি বাদ দিই সাধারণত, বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, কি বললাম, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়। আমরা কি যখন এই যে মোট মুনাফা যখন বের করি, এমনি সাধারণত যদি আমরা বলি, মানে স্বাভাবিক ভাষায় মোট মুনাফা বলতে কিন্তু আমরা বিক্রয় থেকে কি বাদ দেই, ব্যয় বাদ দেই। কিন্তু হিসাব বিজ্ঞানে মোট মুনাফা বলতে বিক্রয়কে শুধু মোট ব্যয় বাদ দিলেই কি আমাদের মুনাফা বের হয়ে যায়, মোট মুনাফা, নাকি এখানে আমরা ব্যয় না লিখি, এখানে আমরা কি লিখি বলেন তো, আমরা কিন্তু লিখি বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই যে এই কথাটা যে লিখি, কেন লিখতেছি, কারণ হচ্ছে যে এই বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে আমার কি নাই, সমাপনী মজুদ বিক্রিত পণ্য ব্যয়ের ভিতর কি থাকে না, অন্তর্ভুক্ত থাকে না। তাহলে সমাপনী মজুদ কেন নির্ণয় করতেছি, কজ এটা আমার এই বছরে আমি এই ধরনের প্রোডাক্ট বিক্রি করি নাই, তাহলে আমি যেটা বিক্রি করি নাই সেটা এই বছরে কি হয় না, আমার জন্য ব্যয়ও হয় নাই। তার মানে যেটা আমি বিক্রি করি না, আমার ব্যয় হয় না, সেটা কি এই বছরে থাকতে পারবে, পারবে না। এর জন্য কিন্তু আমরা মোট ব্যয় লিখি না, কেননা সমাপনী মজুদও এক ধরনের ব্যয়ের অংশ, কিন্তু এই বছরে আমি প্রোডাক্ট বিক্রি না করার জন্য আমরা কি করি, যে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বা নিট ক্রয়, তার থেকে আমরা কি করে দেই, এই যে সমাপনী মজুদ নির্ণয় করে বাদ দিয়ে দেই। এই যে তার মানে যদি আমাদেরকে কোশ্চেন করা হয় সমাপনী মজুদ আমরা কেন বাদ দেই, বা আমরা মোট মানে বিক্রয় থেকে বা মোট আমাদের যে আয় থাকে, আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় কেন বাদ দেই, তাহলে সেটার উত্তর কি হবে, ব্যয় স্বীকৃতির নীতি। এটা যেন সবার মনে থাকে। আচ্ছা, তারপর আসতেছে আমাদের পূর্ণ প্রকাশের একটা নীতি আছে।
নীতির ভিতর কি বললাম? পূর্ণ প্রকাশের নীতি। পূর্ণ প্রকাশের নীতি আমাদের কি বলতেছে, যে ওই যে আমি একবার আজকে ক্লাসের শুরুর দিকে একটা আলোচনা করেছিলাম যে আমরা সেম শর্ট অফ ধরেন একটা বিজনেস রান করতেছি, কারো অবচয় এত হচ্ছে, কারো অবচয় কি হচ্ছে, কম হচ্ছে, এই যে নোটস যখন আলোচনা করেছিলাম, তাই না? তো এখন কথা হচ্ছে কারো আবার এই যে মজুদ পণ্যের কারো ধরেন দাম আসছে 40,000, কারো আসছে ধরেন 45,000, কারো দেখা যাবে 35,000। তাহলে এই যে 40,000, 45,000, যে 35,000 যে আসছে, কে কোন ভাবে ক্যালকুলেশন করছে, সে কেউ হয়তো লিফো করছে, কেউ ফিফো করছে, কেউ হয়তো ওয়েটেড এভারেজ করছে। তাহলে এই যে লিফো ফিফো ওয়েটেড এভারেজ যেটাই বলি না কেন, তো এটা আমরা কোন ভাবে নির্ণয় করছি সেটা আমাদের কি করে দিতে হবে, বলে দিতে হবে। তো এইটাকে আমরা জাস্ট কি বলতেছি, পূর্ণ প্রকাশের নীতি। তো এখানে পূর্ণ প্রকাশের নীতি আমরা একটা বলছি বলে আবার অন্য কিছু ক্যালকুলেশন করলে হবে না, যেটা বলবো সেটা মানে এক কথা হচ্ছে আমরা যে প্রসেসটা ফলো করছি সেই প্রসেসটা এখানে লিখে দিতে হবে, ঠিক আছে? যেটাকে আমরা কি বলছি, পূর্ণ প্রকাশের নীতি। আচ্ছা, তাহলে এই যে নীতিগুলাও গেল, তাহলে আমাদের বাকি থাকে কি, সীমাবদ্ধতা। তাহলে সীমাবদ্ধতার ভিতর কি থাকতে পারে আমাদের, যে মোটামুটি সীমাবদ্ধতা বলতে আমরা হিসাব বিজ্ঞান নীতির মতো বা পুরা হিসাব বিজ্ঞানের ভিতর মোটামুটি দুইটাকে আমাদের সীমাবদ্ধতা বলা হয়। একটা হলো বস্তুনিষ্ঠার সীমাবদ্ধতা, কি বললাম, বস্তুনিষ্ঠা সীমাবদ্ধতা। আরেকটা থাকে হলো আমাদের রক্ষণশীলতা। তাহলে এই দুটাকে আমাদের সাধারণত হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা বলা হয়। এখন বলছে বস্তুনিষ্ঠ সীমাবদ্ধতা কি? বস্তুনিষ্ঠ সীমাবদ্ধতা বলছে যে যেটাকে আমরা হিসাব বিজ্ঞানের কিছু নিয়মের মধ্যে যদি ফালাই, তাহলে সেই নিয়মে এক ধরনের হিসাব হতে পারে, কিন্তু এটা প্রপার পক্ষে যদি এটা টাকার দিকে বা এটার যদি আসলে বস্তু মানে এটা বৈশিষ্ট্যের দিকে দেখি, তাহলে এটাকে আমরা অন্য কোনো নীতির ভিতর ফালালেও ফালাইতে পারি বা হিসাবের ভিতর ফালাইতে পারি। যেমন সব থেকে সহজ উদাহরণ হচ্ছে আমাদের মণিহারি। যেমন হলো আমরা একটা সব মানে একবারে সিম্পলেস্ট যদি উদাহরণ বলি, যে ক্যালকুলেটর বা ওয়েট পেপার পারচেস, এগুলো টাকার পরিমাণ কম হলে এগুলো বছরকে বছর আমরা ব্যবহার করছি না, 4 বছর 5 বছর পর্যন্ত আমরা একটা জিনিস ব্যবহার করি। যেমন ধরেন এই যে আপনারা 9-10 একটা কি করেন, একটা সাইন্টিফিক ক্যালকুলেটর কেনেন, সেটা একবারে ইন্টার শেষ হয়ে ভার্সিটি পর্যন্ত কাভার হয়ে যায়, এমন এমনও হয় যদি ভালো ক্যালকুলেটর হয়। তাহলে এইটার দাম আপনি কিনছেন 700-800 টাকা দিয়ে, কিন্তু এটা ব্যবহার করতেছেন 5-7 বছর। তাহলে এইটাকে কি আমি স্থায়ী সম্পত্তিতে, ধরেন আমার কোটি কোটি টাকা সম্পদের পাশে একটা ক্যালকুলেটরের নামে হলো 100 টাকা লেখা, তাহলে সেটা কেমন দেখায় না? এর জন্য বলছে এটাকে আমরা কি হিসেবে দেখানো, এটাকে আমরা খরচ হিসেবে দেখাই ফেলতে পারি, যদিও এটার স্থায়িত্ব অনেক দিনের। তাহলে এইটাই বলছে বস্তুনিষ্ঠার ক্ষেত্রে বলতেছে যে না, আমরা চাইলে এই জিনিস করতে পারি। এই যে দেখেন অবচয় নিয়ে কয়েকটা কথা বলছিলাম কিন্তু, ঠিক আছে? অবচয় বা কুঋণ, কুঋণ বা অবচয় ধার্য করি আমরা কিসে, চলমান প্রতিষ্ঠান ধারণা। কুঋণ বা অবচয় আমরা হলো নির্ণয় করি কোথায়, এই যে ম্যাচিং প্রিন্সিপালে এসে বা আমাদের মিলকরণ যে নীতি আছে বা ব্যয় স্বীকৃতির নীতি আছে সেখানে এসে। এখন যদি আমাদেরকে কোয়েশ্চন আসে যে সরাসরি অবলোপন, তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে সরাসরি অবলোপন কোন ধারণা বা কিসের উপর ভিত্তি করে আমরা সরাসরি অবলম্বন করতে পারি, যেমন সাধারণত কুঋণ আমরা কি করি, একটা সঞ্চিতি সৃষ্টি করি না, অবচয়ের একটা কি করি, একটা সঞ্চিতি সৃষ্টি করি বা একটা আমরা হিসাব রাখি। ঠিক সেইভাবে যখন আমরা কুঋণ ধার্য করি, কুঋণের ক্ষেত্রে আমরা প্রথমের দিকে একটা কি করে নেই, একটা ব্যালেন্স তৈরি করে নেই, সেই ব্যালেন্স থেকে আমরা ওভার দ্য টাইম যত টাকা হয় তত টাকা বাদ দিয়ে দিই। কিন্তু কিছু ক্ষেত্রে সরাসরি অবলম্বন করা যায়। সরাসরি অবলম্বন কি, যে সরাসরি আমরা কোনো অ্যাকাউন্ট তৈরি না করে যত টাকা আমাদের অবলম্বন হবে বা আমাদের খরচ হবে বা কুঋণ হবে, সেটা দেনাদার থেকে ডাইরেক্ট বাদ দিয়ে দিব। এই যে দেনাদার থেকে যখন আমরা ডাইরেক্ট বাদ দিয়ে দিই, সেটাকে আমরা কি বলি, সরাসরি অবলোপন। তাহলে আমাদের যদি কোয়েশ্চেন আসে সরাসরি অবলোপন কিসের ভিতর, তাহলে সেটা হলো আমাদের কি
এই যে বস্তুনিষ্ঠার সীমাবদ্ধতার ভিতর। আর এখন কথা হচ্ছে যে সরাসরি অবলম্বন কি আসলে আমরা হিসাব বিজ্ঞানে ফলো করা উচিত? এটা প্রপার পক্ষে ফলো করা উচিত না, তবে কিছু ক্ষেত্রে এটা ফলো করা যায়। কেমন? যেমন আমাদের বলছে যে আমরা যখন কুড়ি আলোচনা করব তখন সেই ক্ষেত্রে এটা আমরা একটু আলোচনা করে নিব। যে আমাদের বলতেছে যেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের লেনদেনের ক্ষেত্রে কুরিন খুব সামান্য, মানে বছরে কোনো বছর হয় কোনো বছর হয় না, তো সেই ক্ষেত্রে তো আমার আলাদা একটা সঞ্চিতি বা একটা হিসাব রাখার প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে আমরা চাইলেই যত টাকা হবে তত টাকা দেনাদার থেকে কমিয়ে দিব। এই যে কমিয়ে দেওয়া, সেটাকে আমরা কি বলতেছি? সরাসরি অবলোপন। বোঝা গেছে? তাহলে যদি আমাদেরকে বলা হয় সরাসরি অবলোপন কোন ক্ষেত্রে হবে, তাহলে সেটা হলো কি বস্তুনিষ্ঠার সীমাবদ্ধতা থেকে হবে। তারপরে আমাদের এই যে লাস্টে যেটা আমরা দেখলাম যে সীমাবদ্ধতার ভিতর কি ছিল? রক্ষণশীলতা। তাহলে কি বললাম? এই যে রক্ষণশীলতা কি আমাদের এক ধরনের সীমাবদ্ধতা, তাই না? তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি কি হতে পারে? এই যে আমরা জানি দেখেন, রক্ষণশীলতার নীতি বলতেছে যে আমাদের মজুদের, ধরেন সাপোজ আমাদের কি আছে, 30,000 টাকা মূল্য আছে আর 35,000 টাকা এটার বাজার মূল্য আছে, মানে আমরা 30,000 টাকা কিনছি কিন্তু এটা বাজার মূল্য এখন কত আছে? 35,000। তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটা নেই? সাধারণত 30,000 নেই। কেন নেই? রক্ষণশীলতার নীতি বলতেছে যে মজুদ পণ্যের ক্ষেত্রে আমরা মজুদের মূল্যায়নটা কি করে দেখব? কমিয়ে দেখব। মজুদ পণ্যের মূল্য যখন কম দেখা হবে, আলটিমেটলি আমার কি হয়ে যাবে? ব্যয়টা বেড়ে যাবে। আর ব্যয় বাড়লে আমার আলটিমেটলি কি হয়ে যাবে? আয়কে কম দেখাবে। এই দেখেন, এই ক্ষেত্রে বলছে সম্ভাব্য ব্যয়কে আমরা কি হিসেবে দেখাবো? ব্যয় হিসেবে দেখাবো। কিন্তু সম্ভাব্য আয়কে আয় হিসেবে কি করা যাবে না? লিপিবদ্ধ করা যাবে না বা দেখানো যাবে না। তাহলে যেহেতু আমার মজুদের দাম বাড়লে আমার আলটিমেটলি, আচ্ছা আপনাদের একটা কোয়েশ্চেন করি, বলেন তো, যে মজুদের দাম যদি আমি বেশি দেখাই, মানে সমাপনী মজুদের দাম বেশি দেখাইলে আমার নিট আয় কম হবে না বেশি হবে? আপনাদের কাছে কোয়েশ্চনটা হচ্ছে, যদি সমাপনী মজুদ পণ্যের মূল্য আমরা বেশি দেখাই, তাহলে আমাদের নিট আয় কম হবে না বেশি হবে? আচ্ছা, কে একজন অ্যান্সার করেছেন যে সমাপনী মজুদ পণ্যের মূল্য বেশি হলে আমাদের নিট আয় বেশি হবে। তারপর আমরা আরো দু একজন বলি। কোশ্চনটা হচ্ছে সমাপনী মজুদের মূল্যায়ন বেশি হলে আমাদের নিট আয় কি হবে? আচ্ছা, তো এটা যদি একটু সহজ একটা উদাহরণ দিয়ে যদি বুঝাই, ধরুন সাপোজ আমাদের হলো ব্যয় আসার কথা, ধরেন আমাদের নিট বিক্রয়যোগ্য ব্যয় আসছে 100 টাকা। তো এটা যদি আমার বিক্রয়যোগ্য ব্যয় 100 টাকা হয়, আমার 200 টাকা ধরেন বিক্রয়, তার থেকে বিক্রয়যোগ্য ব্যয় 100 টাকা আসছে, তো আমরা কি করি? সমাপনী মজুদটা বাদ দিয়ে দেই না বিক্রয়যোগ্য ব্যয় থেকে। তো ধরুন আমার সমাপনী মজুদ এই যে, যদি ধরেন সাপোজ 30 টাকা বা 35 টাকা, তাহলে এখন আমার যদি 35 টাকা বাদ দেই, তখন আমার মানে নিট এখান থেকে কত যাচ্ছে বলেন তো? 65 টাকা। আর যদি 30 ধরি, সেই ক্ষেত্রে 70 টাকা। তাহলে দেখেন, আমার এই যে যখন মজুদের দাম বেশি দেখাচ্ছি, তখন আমার ব্যয়টা কি হয়ে আসতেছে? কমে আসতেছে। তো এই ক্ষেত্রে আমার নিট আয় কত হবে বলেন তো? এই ক্ষেত্রে আমার হচ্ছে 135 টাকা, কিন্তু এই ক্ষেত্রে আমার নিট আয় কত আসতেছে? 130 টাকা। তার মানে
মজুদের দাম যখন আমি বেশি দেখাচ্ছি আলটিমেটলি আমার কি হয়ে যাচ্ছে, এই যে মজুদের দাম 35 টাকা, মানে 35,000 দেখানোর জন্য আমার নিটায় কত হয়ে এসেছে, 135 বা 135,000 বা 1,35,000। কিন্তু যখন আমি মজুদের দাম কম দেখাইছি আলটিমেটলি আমার ব্যয় কি হয়ে গেছে, বেশি হয়েছে, এর জন্য আমার নিটাইটা কমে আসছে। বোঝা গেছে? এই দেখেন, তার মানে আলটিমেটলি আমি এখন 30 দেখাবো না 35, আমরা জানি যে 30 দেখাই। এখন 30টা কেন দেখাই, এই যে এটা রিজন হচ্ছে এটা রক্ষণশীলতার নীতি না, বা নীতি বা আমরা সীমাবদ্ধতা বলতেছি না, এই রক্ষণশীলতা আমাদের বলতেছে যে আমাদের সম্ভাব্য আয়কে কি না দেখানো, আয় না দেখানো। দেখেন তো এইখানে এই 5,000-এর জন্য আমার এইখানে আয় ব্যয় কি হচ্ছে, মোটামুটি 5,000 টাকার একটা সম্ভাবনা আছে যে আমরা চাইলেও কি হইতে পারে 1,35,000 আসতে পারে। কিন্তু রক্ষণশীলতা বলতেছে না, সম্ভাব্য আয়কে আমরা কি দেখাইতে পারবো না, আয় দেখাইতে পারবো না। এর জন্য আমাদের এই যে সমাপনী মজুদের দাম কি দেখানো, কমাই দেখানো হয়। বোঝা গেছে ব্যাপারটা? যে এখানে কম বলে এই না যে এর জন্য কম দেখাচ্ছি, এখানে অ্যাকচুয়ালি সমাপনী মজুদের দাম কম দেখানো মানে হলো আমার নিটাও কি দেখানো, কম দেখানো, মানে সম্ভাব্য আয়কে আমি কমাই দেখাবো। বুঝা গেছে? আর এই যে সম্ভাব্য ব্যয়কে ব্যয়, যেমন হলো যে কুরিন, তা কুরিন আমরা একটা মানে আমরা একটা সঞ্চিতি মানে রাখি না, বা আলাদা একটা হিসাব রাখি, তাই না? তো এই যে সেটাকে আমরা কিসের জন্য রাখতেছি, রক্ষণশীলতার নীতি। এই রক্ষণশীলতার নীতির জন্য আমরা পাওনাদারের উপর কখনো কি ধরি না, কোন ধরনের আহ যে যেমন ধরনের যে আমাদের দেনাদারের বাট্টা সঞ্চিতি রাখি, ঠিক সেইভাবে পাওনাদারের কোনো কি রাখি না, বাট্টা সঞ্চিতি রাখি না। কেননা আমরা ধরে নিচ্ছি মানুষ চোর বাটপার হইলেও আমরা কি না, আমরা নিজেরা সৎ, আমরা সবাইকে টাকা দিয়ে দিব, আমরা চোর বাটপার না। আমরা যেহেতু চোর বাটপার না, এর জন্য আমরা পাওনাদারের উপর কোনো বাট্টা সঞ্চিতি রাখতে পারবো না। আর এটা তো আমরা তো নিজেরা নিজেদের ভালো বলে মনে করতেছি, এর জন্য এটা আবার কোন নীতি বলতেছে, এই রক্ষণশীলতা যে সীমাবদ্ধতা যেটা আছে বা নীতি যেটাই বলি না কেন, এটা আমাদের বলতেছে না আমরা পাওনাদারের উপর কোনো ধরনের বাট্টা সঞ্চিতি রাখতে পারবো না, দেনাদারের উপর রাখতে পারবো। তাহলে যদি বলে দেনাদারের উপর বাট্টা সঞ্চিতি কিসে রাখি, রক্ষণশীলতার জন্য, তাহলে মজুদের কম মূল্য কেন হয়, সেটা রক্ষণশীলতার জন্য। সম্ভাব্য ব্যয়কে ব্যয়, কিন্তু সম্ভাব্য আয়কে আয় দেখে না, কিসের জন্য, এই রক্ষণশীলতার জন্য। আচ্ছা, অনেকে লিখছেন হলো কম হবে, কম আসলে হয় না, যখন আমার মজুদের দাম, এই যে আমি এখানে বলে দিছি, এই যে মজুদের দাম যত কম হবে নিটায় কি হবে, তত কম। আর মজুদের দাম যত বেশি হবে নিটায়ও কি হবে, তত বেশি হবে। মনে থাকবে তো? কি বললাম, নিট আয় মানে আমাদের কথা হচ্ছে মজুদের দাম। দেখেন এখানে যদি কম হয়, এই যে দেখেন তো কম দেখাইছে, কিন্তু নিটায়ও কি হয়েছে, কম হয়েছে। এখানে মজুদের দাম বেশি দেখানোর জন্য আমার নিটায়ও কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এখান থেকে আমার, আর এইখান থেকে দেখেন যে আমাদের এই ক্ষেত্রে আমরা যেটা বলতেছিলাম, এই যে যে মজুদের দামের জন্য আমাদের নিট আয় কম বেশি হচ্ছে, এখানে আমাদের অন্য ইনডাইরেক্টও কোয়েশ্চন করতে পারে যে মজুদের দাম যদি আমরা কম দেখাই আমাদের ট্যাক্স কেমন হবে। তাহলে আমরা জানি যে মজুদের দাম কম দেখাইলে আমার আয় কম, তার মানে ট্যাক্সও কম। আর মজুদের মূল্য যদি বেশি দেখাই তাহলে আমাদের কি আছে, আমাদের আয়ও বেশি। তাহলে মজুদের দাম বেশি মানে আয় বেশি, আর আয় বেশি মানে কি, আমাদের করও বেশি। বোঝানো যাবে? আবার এইভাবে যদি বলতে পারে যে মজুদের দাম কম হলে মালিকানা সত্ত্বের উপর কি প্রভাব পড়বে, তা আমার নিটা বেশি হলে মালিকানা সত্ত্ব কি হয়ে যাবে, বেড়ে যাবে। তার মানে এইভাবে কিন্তু ইনডিরেক্ট আমাদের অনেকভাবে কোয়েশ্চন করতে পারে। তো এই যে ইনডিরেক্ট কোয়েশ্চন গুলো আমরা কিভাবে অ্যান্সার করবো, এই যে একটু মোটামুটি যে এইভাবে মাথায় রাখবো। বুঝা গেছে? হ্যাঁ, মজুদের উপর না, মজুদের মূল্যের উপর। এই যে এখানে আমি উদাহরণ দিয়ে বলে দিয়েছি যে মজুদের দাম আমার যেমন হবে তার উপর ডিপেন্ড করে আমার মোটামুটি মাথায় আনবো। এই যে আমরা কম মূল্যটা কেন ধরতেছি, রক্ষণশীলতা বলতেছে আমার আয়কে যত কম মানে যত সম্ভব কি করে দেখানো যায়, কম করে দেখানো যায়। তা আমি দেখেন তো মজুদের দাম যেখানে কম ধরছি সেখানে আমার আয় কমে আসছে, এর জন্য আমরা মজুদের দাম কম ধরি। আচ্ছা, এ যা এই পর্যন্ত ডিসকাস করলাম এটা নিয়ে কারো কোনো ধরনের কোয়েরি আছে? কারো যদি কোনো রকম কোয়েরি থাকে বা কোয়েশ্চন থাকে কাইন্ডলি একটু জানান। আমরা আজকে আর অন্য কোনো নতুন টপিক শুরু করছি না।
সকলকে রিকোয়েস্ট করছি যদি কোনো কোয়েরি থাকে বা কোয়েশন থাকে মোটামুটি আজকে ক্লাসের উপর, তাহলে কাইন্ডলি একটু রেসপন্স করার জন্য। আর যদি কোনো ধরনের না থাকে তাহলে শেষ করে দিব আজকে এখানে। আচ্ছা, আশা করছি আপনাদের আর কোনো কোয়েরি মানে আজকের ক্লাস নিয়ে কোনো প্রবলেম নাই। তাহলে আমরা আজকে এখানেই সাম করি। তো পরবর্তী ক্লাসে আজকে কিন্তু দেখেন আজকে কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল আমরা কোনো ক্লাস করিনি। নেক্সট ক্লাসটা কিন্তু টোটালি ম্যাথমেটিক্যাল হবে, ঠিক আছে? হয়তো আমরা কুড়ির নিয়ে আলোচনা করব, অবচয় নিয়ে আলোচনা করব। তো পরবর্তী যেহেতু আজকে আমরা কোনো ম্যাথমেটিক্যাল জিনিস নিয়ে আলোচনা করি নাই বা ডিসকাস করি নাই, বেশি কথাবার্তা বা আমাদের এই যে টার্ম যেগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করছি। তো নেক্সট ক্লাসে অবশ্যই আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো আছে সেগুলো নিয়ে ক্লাস করব। বুঝে গেছে? ক্রয় মূল্য নীতি জাস্ট ভাই কিছুই না। ক্রয় মূল্য নীতি বলতেছে আপনার যত টাকাতে ক্রয় করবেন স্থায়ী সম্পত্তিতে বা আপনি সেই টাকায় লিপিবদ্ধ করতে হবে। অবচয় দেখাইলেও আপনার ক্রয় মূল্য, যখন আপনি একটা মেশিন কিনছেন 2.5 লাখ টাকা দিয়ে, তাহলে আর্থিক অবস্থার বিবরণীতেও আপনি 2.5 লাখ টাকায় লিপিবদ্ধ করতে হবে। এটা হলো জাস্ট ক্রয় মূল্যের নীতি। তো আজকে এখানে রাখছি, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।